আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। বধূবেশে বরের ছোট ভাইয়ের বাসর ঘরে বসে আছি আমি। আমার সামনে ডিভোর্স পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর্তমান বর মিস্টার নিদ্র। তিনি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বললেন, আপনার মতো নিচু ক্লাসের মানুষ এ জন্মে দেখিনি। কিভাবে নিজের বড় ছোট ভাইকে বিয়ে করতে পারলেন? যাই হোক, ডিভোর্স পেপারটাতে আর চুক্তিপত্রটাতে একটা সাইন দিন। আপনার ইচ্ছে? আমি মিহিমা, সবাই আদর করে মিহি বলে ডাকে। গ্রামের মেয়ে, শহরে এসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কাল সকালে বাবা হঠাৎ ফোন করে বলেন, মিহিমা, আমরা তোর বিয়ে ঠিক করেছি, তুই আজকেই চলে আয় কেমন? ছেলে খুব বড় পরিবারের। বাবার মুখের উপর কোনো কথা বলতে না পেরে সব গুছিয়ে চলে যাই গ্রামে। বাড়িতে গিয়ে শুনতে পারি আজকেই বিয়ে। সবাই আমাকে হলুদ মাখাতে শুরু করে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বাজলেও বরের কোনো খোঁজ পাওয়া যায় না। বাবা বেশ চিন্তিত হয়ে ঘটক আতাবুলকে ফোন করে। তার কিছুক্ষণ পরেই কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে নেমে একজন বৃদ্ধা বাবার কানে কি যেন বলে। বাবা এসে আমাকে রেডি হতে বলে, সাথে এও বলে বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল তার সাথে হচ্ছে না, হচ্ছে তার ছোট ভাইয়ের সাথে। তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার। বান্ধবীরা ফিস ফিস করে নানা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে বিয়ে শেষ হয়। বিয়ে পড়ানো শেষ হলে আমার বরের মিস্টার নিদ্র একাই ড্রাইভ করে চলে আসেন আমাদের বাসা থেকে। পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আপনার ইচ্ছে হলে চুক্তিপত্রটা পড়ে দেখতে পারেন। কথাটা বেশ শান্ত স্বরে বলে নিদ্র। আমি তার দিকে তাকিয়ে ম্লান হেসে বলি, পড়ার দরকার নেই, কি আর লেখা থাকবে, সর্বোচ্চ আমার জীবন নিতে পারবেন আর কি। এই বলে আমি চুক্তিপত্রটাকে সাইন করে দেই। এখনই সাইন করার দরকার নেই। চুক্তি অনুযায়ী আপনি 8 মাস আমার স্ত্রী। যদি সাইন করে দেন তবুও ডিভোর্স হবে না এত তাড়াতাড়ি। আর ডিভোর্স পেপারে সাইন থাকলে এই চুক্তিপত্রটা আর কাজে লাগবে না। আমি নীরবে তার কথায় সম্মতি জ্ঞাপন করি। তিনি আমার হাত থেকে কলমটা নিয়ে গ্লাসের মধ্যে ফেলে দেন। তারপর সেটা বাম হাতে তুলে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর নিজের পকেটে ঢোকান। তার এরকম ব্যবহারে আমি খুব লজ্জা পাই। হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে বোঝার চেষ্টা করি কতটা নোংরা এই হাতটা। তিনি সোফায় বসে পড়েন থপ করে। আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করি, আমি কোথায় ঘুমাবো? মেঝেতে ঘুমাবেন, এত দামি বেড আপনার জন্য নয়। তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেই আমি। মাথা নিচু করে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে যায় আমার। সোফাটা সামনে থাকে, ফলপ্রসূ ওনার গায়ে গিয়ে পড়ি আমি। চোখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পাই তার রক্তিম চোখ। তিনি এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দেন তার উপর থেকে। খানিকটা উড়ে মেঝেতে পড়ে যাই আমি। হাতের কনুইতে ব্যথা পাই প্রচুর পরিমাণে। চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করে নোনা জল। ব্যথা নিয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তাকাই তার দিকে। তিনি আমার দিকে তাকিয়ে নিজের চোখটা ফিরিয়ে নেন। আমি মেঝেতে শুয়ে পড়ি বালিশবিহীন অবস্থায়। ঘুম নামক বস্তুটা কিছুতেই ধরা দিচ্ছে না আমার চোখে। দেবেই বা কি করে? অনবরত এরকম পানি পড়তে থাকলে কি আর ঘুম ধরা দেয়? আমি চোখ দিয়ে পানি ফেলছি আর ভাবছি, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়ে হলে নিশ্চয়ই এত কষ্ট পেতে হতো না আমাকে। তিনি সোফায় বসে হাত দিয়ে কপাল চিপে ধরে বসে আছেন। আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, পাশে আমার অফিস, আমি কি কালকে অফিসে যেতে পারবো? আমার কথা শুনে চোখ তুলে আমার দিকে তাকান মিস্টার নিদ্র। তারপর বেশ কড়া গলায় বলে, I don't take about it. আমি আর কোনো কথা না বলে ওই অবস্থায় শুয়ে থাকি। এখন বুঝতে পারছি বেহায়ার মতো কথা বলাটা আমার ঠিক হয়নি। নিজেকে শান্ত করার প্রবল চেষ্টা করে চলেছি। একসময় ঘুমিয়ে পড়ি আমি। সেই ঘুমেই কেটে যায় রাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। ও মাই গড, অফিসের সময় পার হতে চলেছে। তাড়াতাড়ি উঠে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন মিস্টার নিদ্র। আমি ফ্রেশ হয়ে এসে তড়িঘড়ি করে রেডি হতে শুরু করি। আজকে অফিসে জরুরি একটা মিটিং আছে।
অন্য কোম্পানির সাথে। আজকে এই মিটিংটাতে সফল হতে পারলে আমার প্রমোশন হবে, না হলে বাদ দিয়ে দেবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসি আমি। মিস্টার নিদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এক অবাক করা দৃশ্য দেখতে পাই আমি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আমার শ্বশুর। লোকটা আমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় মিস্টার নিদ্র। লোকটা কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে। সবাই বসে পড়ে নাস্তার টেবিলে। আমি আর নিদ্র পাশাপাশি বসে পড়ি। তখন থেকেই একটা বিষয় লক্ষ্য করছি, নিদ্র আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন, তবে কিছুটা অবাক হয়ে। তিনি নিশ্চয়ই ভাবছেন কালকের ভীতু মেয়েটা কিভাবে আজকে এত চালু হয়ে গেল। বিয়ের পরদিন অফিসে যেতে দিতে প্রচুর আপত্তি আমার শ্বশুরবাড়ির লোকে। তাদের বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিনই ছিল, তবে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে রওনা হই আমি। আমার সাথে বের হন মিস্টার নিদ্র। তিনি গাড়ি নিয়ে চলে যান আর আমি রিকশায় বসে পড়ি। অফিসে এসে জানতে পারি যে মিটিং এখনো শুরু হয়নি, তবে যাদের সাথে মিটিং হবে তারা চলে এসেছে। আমি তড়িঘড়ি করে বসের মিটিং রুমে প্রবেশ করি। সেখানে প্রবেশ করে বেশ চমকে উঠি আমি। মিস্টার নিদ্র বসে আছে সেখানে। তার পাশে বসে আছে শুটকি আকৃতির একটা মেয়ে। মেয়েটা বেশ চেপে বসেছে নিদ্রের সাথে। তিনিও বেশ এসে এসে তার সাথে কথা বলছেন। নিদ্রও যে আমাকে দেখে অবাক হয়েছে সেটা বুঝতে পারি আমি। সাথে এটাও বুঝতে পারি আমার চাকরিটা আজকে চলে যাবে। কিছুক্ষণ পর সত্যিই হয়ে যায় ভাবনাটা। মিস্টার নিদ্র মুখের উপর ডিলটা ক্যান্সেল করে চলে যায় সেই শুটকি মেয়েটাকে নিয়ে। ফলস্বরূপ বস আমাকে বের করে দেয় অফিস থেকে। আমি বসকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও প্রতিবার ব্যর্থ হই। শেষ পর্যায়ে চাকরিটা চলে যায় আমার। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। 8 মাস পর ডিভোর্স। তখন কি হবে আমার? নিজের অজান্তে চোখের কোণে নোনা জল জমে যায়। এক বুক কষ্ট নিয়ে অফিস থেকে বের হয়ে এলোমেলো পা ফেলে চলতে শুরু করি আমি। এই মুহূর্তে আমার পাশ দিয়ে চলে যায় নিদ্রের গাড়ি। গাড়ির মধ্যে নিদ্র আর সেই মেয়েটা বেশ হাসাহাসি করছে। আমি এলোমেলো পা ফেলে চলতে শুরু করি। মাথাটা খুব ঘুরছে, সাথে সমস্ত পৃথিবীটাও ঘুরছে মনে হচ্ছে। বহু কষ্টে ব্যাগটা চেক করে দেখি কত টাকা আছে। সিদ্ধান্ত নেই আজকে নাইট ক্লাবে যাব। আমার এই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিল না সেটা ঢের বুঝতে পারছি। তবুও মনটাকে ঠিক করার জন্য রওনা হয়ে পড়ি নাইট ক্লাবের উদ্দেশ্যে। আগে থেকে এখানে থাকায় বেশ কিছু জায়গা চেনা ছিল, তাই নাইট ক্লাব খুঁজে বের করতে অসুবিধা হয় না আমার। ক্লাবের সামনে নিদ্রের গাড়িটা দেখে বুঝতে পারি তারাও এখানে এসেছে। আমি ভিতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি। আমার ঠিক সামনের টেবিলটাতে বসে আছে নিদ্র আর সেই মেয়েটা। নিদ্র আমাকে দেখে বেশ অবাক হয়। দুজন দুজনের দিকে তাকানোর ফলে চোখাচোখি হয়ে যায় নিজেদের মধ্যে। আমি ম্লান একটা হাসি দিয়ে চোখটা সরিয়ে নিয়ে একটা ওয়েটারকে বলি বিয়ার দিতে। ওয়েটার বিয়ার নিলে কয়েক গ্লাস খাবার পর মাথাটা ঝিমঝিম শুরু করে। সামনের সব কিছু ঘোলা হতে শুরু করে। এমন সময় আমার সামনে এসে বসে একটা ছেলে। আমি বহু কষ্টে চোখ খুলে রেখে তাকাই নিদ্রের দিকে। নিদ্র আমার দিকে তাকিয়ে আছে এখনো। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার সাথে ডান্স করতে পারি? উজবুকটার কথায় আমার রাগ উঠে যায় সপ্তম আসমানে। হাত তুলে কষে একটা থাপ্পড় মারি তার গালে। ছেলেটা অবাক হয়ে আমার থাপ্পড় মারার কারণ বোঝার চেষ্টা করছে। আমি এবার বেশ জোরে বলি, আমি অন্য সবার মতো না যে ঘরে স্বামী রেখে এসে অন্য পুরুষের সাথে ঢলাঢুলি করব। মনটা খারাপ তাই এসেছি, দূর হ আমার সামনে থেকে। ছেলেটা আমার সামনে থেকে চলে যায়। সামনের টেবিলে বসায় আমার সব কথা শুনতে পায় নিদ্র। আমি তার দিকে না তাকিয়ে টেবিলে হেলান দিয়ে শুয়ে পড়ি। যখন ঘুম থেকে উঠি দেখি আমি বসে আছি নিদ্রের গাড়িতে। আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে নিদ্র। জানালা খোলা থাকার কারণে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তার চুলগুলোকে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। এক পর্যায়ে তিনি গাড়ি এনে থামান বাড়ির সামনে। আমাকে কাত করে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। ভাগ্যটা ভালো থাকার কারণে নিচে কেউ ছিল না। নিদ্র আমাকে নিয়ে রুমে চলে যায় চুপ করে। রুমে যেতেই আমি নিদ্রকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্র। আমার নেশার ভাব যে এখনো কাটেনি সেটা বেশ বুঝতে পারছেন তিনি। আমি এক পর্যায়ে নিজের ঠোঁটটা মিশিয়ে দেই তার ঠোঁটের সাথে। তিনি আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দেন। তারপরেও আমার মনের ভাব পাল্টে না। এবার বেশ শক্ত করে তাকে ধরে কিস করতে শুরু করি।
তিনি অনেক চেষ্টা করেও আমাকে সরাতে পারেন না। একসময় দরজায় ঠক ঠক শব্দ হয়। নিদ্র আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথে ভেতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। নিদ্র বড় ভাইকে জড়িয়ে ধরে। আমি নেশালো ভাব নিয়ে কাণ্ডগুলো দেখছি। নিদ্র এবার তার ভাইকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম, কি করে সামলাস সামলা। এই বলে নিদ্র বের হয়ে যায় রুম থেকে। সেই লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। কিছুক্ষণ আগে নেশায় আসক্ত থাকার নেশা কেটে যায় অনেকখানি। বুঝতে পারি লোকটা কোন উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগোচ্ছে, কিন্তু এনার সাথে তো আমার বিয়ে হয়নি। এই লোকটার সাথে কিছু হলে সেটা ঠিক হবে না। আমি কি করব বুঝতে পারি না। কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করে। আমার বর কিভাবে পারলো তার ভাইয়ের কাছে আমাকে ফেলে যেতে? 8 মাস পর তো আলাদা হবই আমরা। এদিকে লোকটা খুব কাছে চলে এসেছে। কি করব ভাবছি আমি। লোকটার হাত থেকে কি নিজেকে রক্ষা করতে পারবো? নিজের সতীত্বকে পারবো আগলে রাখতে? এক পর্যায়ে লোকটা আমার কাছে চলে আসে। এদিকে লোকটা আমার পাশে চলে আসে। এমন সময় খট করে খুলে যায় দরজা। লোকটা সাথে সাথে পেছনে তাকায় অনেকটা ভয় নিয়ে। নিদ্র তাড়াতাড়ি এসে দরজায় আমার আর লোকটার মাঝে। সে তার ভাইকে উদ্দেশ্য করে খানিকটা নিচু গলায় বলে, অনেক ভাইয়া, তুই এখান থেকে চলে যা, বাবা আছে আমার রুমে। বুঝলাম না কিভাবে টের পেলো। নিদ্রের দিকে একবার বেশ খানিকটা সন্দেহ নিয়ে তাকায় অনেক। তারপর আমার দিকে তাকিয়ে একটু জোর গলায় বলে, আমাকে তাড়ানোর বুদ্ধি করছিস নিদ্রা? রক্ষা করতে চাইছিস তোর বউকে? তুই মনে রাখিস, এই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। নিদ্র শান্ত চোখে তাকায় অনেকের দিকে, তারপর পেছনে ঘুরে আমার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে বিয়ে না করে পালালে কেন? নিদ্রের এমন প্রশ্নে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে আস্তে করে বলে, নিদ্র, তুই জানিস আমি রুহিকে ভালোবাসি। আজ রুহিও আমাকে ছেড়ে চলে গেল। তাই এখন বউয়ের দাবি নিয়ে এসেছো? অনেকের বাকি কথাটা শেষ করে দেয় নিদ্র। সে অনেকের দিকে তাকিয়ে আবার বলে, শোনো, তুমি পালিয়ে যাওয়ার কারণে ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে মানে সে আমার ওয়াইফ। যদি 8 মাস পরে আমাদের ডিভোর্স হবে, তবু এখন তো সে আমার বউ। আর তুমি ভাবলে কি করে আমার বউকে আমি তোমার হাতে তুলে দেবো এত সহজে? তোমাকে পরীক্ষা করলাম ভাইয়া। সি, আই হেট ইউর মাইন্ড। বাবা তোমাকে ত্যায্য করেছে, কারণ তোমার মতো ছেলে বাবা চায় না, যে একটা মেয়ের জন্য নিজের বাবা মাকে খুন করার প্ল্যান করে। সেরকম ছেলে কোনো বাবা মায় চায় না। আমিও আজ থেকে তোমাকে ত্যায্য করলাম নিজের ভাই হিসাবে। বাবার কথা শুনে ভয় পেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে চুপ করে বের হয়ে যায়। নিদ্র আমার দিকে তাকিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে সোফায় বসে পড়ে। আমি তার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, নেশা কেটে গেছে আপনার? আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলি, যে অবস্থায় ফেলে গেছেন আরো নেশা থাকে? নেশা বাপমা করে পালিয়ে গেছে। নিদ্র আমার কথায় শুধু মুচকি একটা হাসি দেয়, কোনো কথা বলে না। আমি মেঝেতে শোয়ার প্রস্তুতি নিতে শুরু করি। এমন সময় নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, বিছানাটা বড় আছে, চাইলে এক সাইডে থাকতে পারেন, তবে মাঝে কোলবালিশ রাখতে হবে আর লাইট অফ করা যাবে না। তার কথায় আমি এক আলাদা প্রশান্তি খুঁজে পাই। সাথে সাথে মনের মধ্যে প্রশ্ন জাগে, আজ আমি কি তাকে স্বামী হিসেবে চাই? কেন তার সাথে শোয়ার কথাটা মনটা এত খুশি হলো? তবে কি তার প্রতি আমার অনুভূতি জন্মেছে? এত শত না ভেবে আমি অনেকটা খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ি। কোল বালিশটা মাঝে রেখে তার দিকে চোখ করে শুয়ে থাকি। নিদ্র সোফা থেকে উঠে আমার পাশে শুয়ে পড়ে। এখন দুজনে একই বিছানায়, শুধুমাত্র কোল বালিশটা দিয়ে বর্ডার দেওয়া। আমি বেহায়ার মতো নিদ্রের দিকে তাকিয়ে আছি। নিদ্র আমার এরকম তাকিয়ে থাকা দেখে নিজেও আমার দিকে ঘুরে তাকিয়ে থাকে। প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে। প্রতিযোগিতায় নিঃসন্দেহে জয়লাভ করে নিদ্র। তার এরকম তাকিয়ে থাকা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতে বাধ্য হই আমি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আপনার চাকরিটা চলে গেছে তাই না? তার কথার উত্তরে আমি শুধু নীরবে মাথা নাড়াই, কোনো কথা বলি না। সে মুখ দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ করে, তারপর মুচকি হেসে বলে, আপনাদের সাথে ডিলটা করলে আমাদের অনেক লস হতো, তাই আর ডিলটা করিনি। তার উপর 200 আপত্তি ছিল ডিলটা নিয়ে, তাই মুখের উপরে না বলতে চলে আসি।
আমি এবার নিদ্রের দিকে তাকিয়ে বলি, আমার চাকরিটা তো গেল, চাকরি খুঁজতে হবে এখন আবার। আচ্ছা, ওই শুটকি আকৃতির বেয়াদব মেয়েটার নাম কি রুষা? নিদ্র মুচকি হাসি দিয়ে বলে, সে আমার বিয়ে। অবশ্য এই মাস শেষ হলে সে আমেরিকা চলে যাবে তার বরের কাছে, তখন পদটা ফাঁকা হয়ে যাবে, নতুন কোনো মেয়েকে আনতে। আমি নিদ্রের মুচকি হাসিটার উপর বেশ বড়সড় ভাবে গ্রাসিত হই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। আমার এরকম তাকানো দেখে নিদ্র উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তারপর আর এদিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়ে সে। তার পাশে ঘুমিয়ে পড়ি আমিও। পরের দিন সকালবেলা উঠে নিজেকে ঠিক জায়গায় আবিষ্কার করলেও নিদ্রকে তার জায়গায় দেখতে পাই না। খানিকটা কৌতূহল নিয়ে চোখ পিটপিট করে চারদিকে তাকাই। এক পর্যায়ে চোখ আটকে যায় ওয়াশরুমের দরজার সামনে। ওয়াও, সদ্য গোসল করে বের হয়েছে নিদ্র, পরনে হাফ প্যান্ট আর এক গেঞ্জি। মাথার চুলগুলো ভালো করে না মোছার কারণে চুল বেয়ে বেয়ে পানি পড়ছে হালকা হালকা। সেই সাথে তার লাল টকটকে ঠোঁটটা তার সৌন্দর্য বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে। আমি তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সোফায় বসে পড়ে। তার এই মুচকি হাসিটাই আমার মনটা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, এর থেকেও বেশি। আমি বেহায়ার মতো তাকিয়ে থাকি তার দিকে। নিদ্র সোফায় বসে ল্যাপটপটা কোলে বসিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। আমি বিছানা থেকে উঠে বিছানা গোছাতে শুরু করি। আমি বারবার নিদ্রের দিকে তাকালেও সে একবারও আমার দিকে তাকায়নি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হই। এমন সময় কাজের মেয়ে ফুলি এসে খবর দেয় ব্রেকফাস্ট করার জন্য নিচে ডাকছে সবাই। নিদ্র হাফ প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থায় ল্যাপটপটা কোল থেকে নামিয়ে রেখে বের হয়ে যায় রুম থেকে। আমি অবাক হয়ে তার পেছন পেছন বের হই রুম থেকে। সবাই নাস্তার টেবিলে বসে আছে, আমরা দুজন গিয়ে পাশাপাশি বসে পড়ি। নিদ্র খাবার তুলে নিয়ে খেতে শুরু করে, আমিও তার দেখা দেখি খাবার তুলে নিয়ে খেতে শুরু করি। প্রথমের দিকে সবাই চুপ থাকলেও মধ্যবর্তী সময়ে আমার শ্বশুর আমাকে উদ্দেশ্য করে বলে, বৌমা, তুমি আজকে অফিসে যাবে না? আমি মাথা নিচু করে বলি, বাবা আমার চাকরিটা চলে গেছে, এখন আরেকটা চাকরি খুঁজতে হবে। আমার এই কথাটা মনে হয় পছন্দ হয়নি আমার শাশুড়ির। তিনি খানিকটা রেগে বলেন, আমাদের এত বড় একটা অফিস থাকতে তোমাকে এখানে চাকরি খুঁজতে হবে? তুমি আজ থেকে নিদ্রের সাথে অফিসে যাবে। নিদ্র, বৌমাকে অফিসে নিয়ে যাবে। নিদ্র এবার মাথা তুলে এর এই কথার প্রতিবাদ করতে শুরু করে। সে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে অফিসে এই মুহূর্তে কোনো পদ ফাঁকা নেই, কিন্তু আমার অবুঝ শ্বশুর শাশুড়ির কড়া গলায় জানিয়ে দেয়, পদ না থাকলে পদ বানিয়ে নিবি, তবুও তোকে অফিসে নিয়ে যেতেই হবে। শেষ পর্যন্ত নিদ্র খাবার শেষ না করেই উঠে পড়ে। আমি নিদ্রের সাথে অফিসে যাব কথাটা এখনো বিশ্বাস করতে পারছি না। মনে মনে এত খুশি হয়েছি যা বলে বোঝানো কঠিন। কিন্তু কেন এত খুশি হলাম আমি? আর 8 মাস পর তো আমরা দুজন আলাদা হয়ে যাব। এই কথাটা ভেবে মনটা খানিকটা খারাপ হয়ে যায়। সেদিনের মতো নিদ্রের গাড়িতে করে অফিসে যাই আমি। প্রথম দিন অফিসে গিয়ে এরকম কিছু করে ফেলবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। নিদ্র আমাকে সামনে বসিয়ে রেখে রাগে চোখে তাকিয়ে আছে আমার দিকে, চোখ দিয়ে আগুনের ফিরকি ঝরছে। অফিসে পৌঁছে নিদ্র গাড়িটা পার্কিং করে আমার দিকে তাকিয়ে খানিকটা ধমক দিয়ে বলে, চলুন তাড়াতাড়ি। এই বলে তিনি হাঁটতে শুরু করেন। আমিও তার পেছন পেছন হাঁটতে শুরু করি। অফিসের দরজায় যেতে দারোয়ান আমাদের দেখে দাঁড়িয়ে পড়ে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখি, ওমা, এটা তো আমার আগের অফিসটার থেকে 4 গুণ বড়। ভেতরে প্রবেশ করতেই শুটকি আকৃতির রুষা নামক ফালতু মেয়েটা এসে নিদ্রের সামনে দাঁড়ায়। তারপর নিদ্রের সাথে হাত মিলিয়ে খানিকটা সন্দেহ চোখে তাকায় আমার দিকে। রুষা এখনো নিদ্রের হাতটা ধরে আছে। নিদ্র এবার নিজ দায়িত্বে নিজের হাতটা সরিয়ে দেয় রুষার কবল থেকে। নিদ্রের এই কাছে দেখে আমার মনটা বেজায় খুশি হয়। নিদ্র, এটা ওই মেয়েটা না যে নাইট ক্লাবে ঘুমিয়ে পড়েছিল? কথাটা নিদ্রকে উদ্দেশ্য করে বলে রুষা। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওই মেয়েটাই। রুষা সাথে সাথে আমার দিকে তাকিয়ে খানিকটা কড়া গলায় বলে, এখানে কেন এসছো তুমি? আমার কথাটার উত্তর নিদ্রই দিয়ে দেয়। সে রুষার দিকে তাকিয়ে বলে, ও এখানে জব করবে। রুষা, তুমি তোমার কাজে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি আমার রুমে। রুষার কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে আমার দিকে। তার এরকম তাকানো মোটেও পছন্দ হয় না আমার।
আমি তাড়াতাড়ি নিদ্রের সাথে তার রুমের দিকে রওনা হই। রুষা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে নিজের কাজের জন্য রওনা দেয়। দরজা ঠেলে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। আমি অবাক হয়ে দেখতে থাকি সম্পূর্ণ রুমটা। অনেক সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সবকিছু। নিদ্র নিচে ডেস্কের উপরে চেয়ারটাতে বসে, আমাকে তার সামনের চেয়ারটাতে বসতে বলে। আমি তার কথা মতো তাড়াতাড়ি করে বসে পড়ি তার সামনের চেয়ারটাতে। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে খানিকটা নরম গলায় বলে, যতদিন রুষা আছে ততদিন আপনার কোনো কাজ নেই। রুষা গেলে তার জায়গাটাতে আপনি এখন কি করবেন বলেন? আমি নিদ্রের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলি, আপনি জানেন। নিদ্র এবার ঝোঁকা থেকে ওঠে চেয়ারে হেলান দিয়ে রুবিক্স কিউবটা ঘোরাতে ঘোরাতে বলে, আমি বাবাকে বলতে চাইছিলাম যে পরের মাস থেকে অ্যাটেন্ড করতে, কিন্তু তিনি তো আমার কোনো কথা শুনলেন না। আর মাত্র 10 দিন মাস শেষ হতে। আপনি একটু বুঝিয়ে বলবেন বাবাকে যে পরের মাস থেকে জয়েন করবেন। অযথা এখানে বসে থাকার। আমি তার কথা শুনে নিজের মুচকি হাসিটা মুখের মধ্যে রেখে দিলাম। না, আমি আপনার সাথে অফিসে আসবো প্রতিদিন। দরকার হলে আপনি কাজ করবেন আর আমি বসে বসে দেখব, তবুও আসবো। নিদ্র আমার কথাটা শুনে হালকা রেগে যায়। সে একটু চিল্লিয়ে বলে, কোন তাহলে বসে, আপনার ভালোর জন্য বলেছিলাম, আর আপনি থাকুন বসে থাকুন। এই বলে নিদ্র একটা ফাইল টেনে নিয়ে সেটা দেখায় মনোযোগ দেয়। আমি নিদ্রের রাগটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য শয়তানি করে বলি, বসে বসে আমার বরকে দেখব। কথাটা বলেই বুঝতে পারি কতটা ভুল করে ফেলেছি। নিদ্র বেশ রেগে তাকায় আমার দিকে, তারপর খানিকটা কড়া গলায় বলে, ফালতু কথা বলবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর এমনিতে 8 মাস পর আমাদের ছাড়াছাড়ি হবে। সো ডোন্ট কল মি হাজবেন্ড। নিদ্রের কথা শুনে বুঝতে পারি সে কথাটা শুনে বেশি রাগেনি। উপরে উপরে রাগী ভাব ধরে রাখলেও নিচে বেশি রাগ নেই তার। তাই আমি উঠে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে বলি, নট ওকে। আমি আপনাকে বর বলেই ডাকবো। এতে যদি আপনার সমস্যা থাকে তাহলে বুড়িগঙ্গায় গিয়ে পানি খেয়ে আসুন। তবুও আমি আপনাকে বর ডাকবো, আর আপনি আমাকে বউ হিসেবে মানেন না মানেন তাতে কি হয়েছে? আমি তো আপনাকে বর হিসেবে মানি। নিদ্র রাগে দাঁত কিরকির করে তাকায় আমার দিকে। আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেই। আমার এই হাসিটা তার রাগ 100 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। নিদ্র কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে পিয়নকে ডাকে। পিয়ন আসতেই নিদ্র খানিকটা চিল্লিয়ে বলে, কফি নিয়ে আসো। পিয়ন দৌড় দেয় কফি আনতে। আমি নিদ্রকে ধরে আস্তে করে বসিয়ে দেই নিজের চেয়ারে। তারপর নিচে গিয়ে বসে পড়ি নিজের চেয়ারে। নিদ্র নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি নিদ্রের এভাবে তাকিয়ে থাকা দেখে বলি, দেখুন, আপনি আমাকে কেন স্ত্রী হিসেবে মানেন না, একটা কারণ বলবেন। এমন সময় অনুমতি ছাড়া দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রুষা। সে সন্দেহ চোখে তাকায় আমার দিকে, তারপর নিদ্রের দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। নিদ্র মাথা তুলে রুষার দিকে তাকিয়ে রুবিক্স কিউবটা হাতে নেয়। রুষা এসে বসে পড়ে আমার পাশের চেয়ারটাতে। নিদ্র হাসি মুখে তাকায় রুষার দিকে। রুষা নিদ্রের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, নিদ্র, আমাকে আজকে বাসায় যেতে হবে, তাই ছুটি লাগতো। নিদ্র হাসি মুখে রুষাকে ছুটি দিয়ে দেয়। রুষা আরো একবার আমার দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে সেই স্থান ত্যাগ করে। আপনি কি এখনই বাসায় যাবেন? আমি মাথা নাড়িয়ে বলি, না, আমি আমার বরের সাথে এসেছি, বরের সাথে যাব। আমার কথায় নিদ্র প্রচুর রেগে যায়, কিন্তু কোনো কথা বলে না। আমি যে দিন দিন নিদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। নিদ্রের প্রতি জন্মাচ্ছে আমার ভালোবাসা। এমন সময় পিয়ন এসে কফি দিয়ে যায়। নিদ্র 1 কাপ কফি আনতে বললেও পিয়ন 2 কাপ নিয়ে এসেছে দেখে নিদ্র অবাক হয়। সে অবাক হয়ে পিয়ন রহিম মিয়াকে জিজ্ঞেস করে 2 কাপ আনার কারণ কি। রহিম মিয়া তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আর আনি ওরে একবার আনবের কইছেন, কিন্তু মুই 2 কাপ লই আইছি, কারণ এই যে হ্যাডমটা আছে না, এর জন্য 1 কাপ আর আন্নের জন্য 1 কাপ। রহিম মিয়ার কথা বুঝতে অনেকক্ষণ সময় লাগে আমার। নিদ্র রহিম মিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গর্ধব, ওটা আহার না, শেয়ার হবে। আর হ্যাডাম না, ম্যাডাম। জাদু কপাঞ্চ ভালো করেছিস। রহিম মিয়া পুনরায় তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আর মুই তাহলে গেনু ম্যাডাম, গেনু মুই। এই বলে রহিম মিয়া রুম থেকে বের হয়ে যায়। রহিম মিয়া বের হতেই আমি নিদ্রকে উদ্দেশ্য করে বলি, এনার কথা কেমনে বোঝেন? আমার বস হইলে কতদিনে বের করে দিত। রহিমকে বাবা খুব পছন্দ করে। রহিম বাবাকে নিচের থেকেও বেশি ভালোবাসে।
আমারও রহিম মিয়াকে ভালো লাগে, তার কথাগুলো শুনতে মন চায়। তাই তো শুরু থেকে বাবার সবাইকে চেঞ্জ করলে। রহিমকে বাবা খুব পছন্দ করে। এই বলে নিদ্র কফির কাপ রেখে উঠে দাঁড়িয়ে একটু বাহিরে যায়। আমি সাথে সাথে নিদ্রের কাপটা নিয়ে আমারটা নিদ্রের কাপের জায়গায় রেখে দিই। আমি এখন বেশ বুঝতে পারছি আমি নিদ্রকে সম্পূর্ণ মনটা দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু 8 মাস পর এই ভালোবাসাটা ছিন্ন হয়ে যাবে ভেবে খুব কষ্ট পাই। নিদ্র রুমে প্রবেশ করে চেয়ারে বসে পড়ে। কফির কাপটার দিকে তাকিয়ে প্রচন্ড রেগে যায় সে। হাত দিয়ে তুলে আছাড় মারে কাপটাকে। তারপর রাগে চোখে তাকায় আমার দিকে, এক পর্যায়ে চিল্লিয়ে বলে, গেট লস্ট, বের হন আমার অফিস থেকে। হঠাৎ নিদ্রের এরকম রেগে যাওয়ার কারণ বুঝতে পারি না আমি। নিদ্রের চিৎকার শুনে অফিসের সবাই এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। কি করব ভেবে পাচ্ছি না আমি। এমন সময় এক একটা কাজ করে ফেলি উজবুকের মতো। আমি নিদ্রের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিই। দরজার বাহিরে দাঁড়ানো সবার সাথে সাথে সেখান থেকে চলে যায়। নিদ্রের রাগের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে যায়। চোখ মুখ লাল টকটকে রং ধারণ করে। নিজেকে অনেক বেহায়া মনে হচ্ছে, সাথে কমন সেন্স লেসও মনে হচ্ছে। কিভাবে এই কাজটা করতে পারলাম? নিদ্রর তো রেগে যাওয়া ঠিকই আছে। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিদ্র আমাকে থাপ্পড় মেরে বের করে দেয় রুম থেকে। তারপর সে গাড়ি নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আমিও আর সেখানে না থেকে হাঁটতে শুরু করি। অফিস থেকে বের হওয়ার সময় রহিম মিয়া সামনে এসে এক গাল হেসে বলে, আরে মন খারাপ করিয়েন না, আর একটু রাগ বেশি। আমি রহিম মিয়ার কথায় ম্লান একটা হাসি দিয়ে বের হয়ে আসে অফিস থেকে। হাঁটতে শুরু করি বাসার উদ্দেশ্যে। নিজেকে বেহায়া ভাবার কারণ অনেক আছে, কিন্তু এই মুহূর্তে কারণটা খুবই বাজে। আমি এখনো বুঝতে পারছি না কেন তখন কিসটা করলাম। যদি কাউকে এই কথা বলি তাহলে সবাই পাগল বলবে, এটা বুঝতে পারছি, কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না তখন হঠাৎ করে আমার কি হলো। আজ যদি আমার বিয়েটা নিদ্রর সাথে না হতো, না হলে এই দিনটা দেখতে হতো না। সত্যি আমি নিদ্রের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখি নিদ্রের গাড়িটা বাহিরে দাঁড় করানো। আমি মাথা নিচু করে ভেতরে প্রবেশ করি। নিচে কেউ নেই দেখে সোজা রওনা হই রুমের দিকে। রুমের সামনে গিয়ে দেখতে পাই দরজাটা লাগানো। হাত দিয়ে বুঝতে পারি শুধু আলগা করে আটকে দেয়। আমি হাত দেওয়ার সাথে সাথে খুলে যায় দরজা। আস্তে করে রুমের ভেতরে প্রবেশ করি। রুমের চারদিকে তাকিয়ে নিদ্রকে দেখার চেষ্টা করি, কিন্তু নিদ্র রুমের কোথাও নেই। আমি ধপ করে বসে পড়ি বিছানার মধ্যে। ঝট করে খুলে যায় ওয়াশরুমের দরজা। হাফ প্যান্ট পরা অবস্থায় ওয়াশরুম থেকে বের হয় নিদ্র। আমি তার দিকে তাকাতে গিয়ে চোখ নামিয়ে নেই। আর তার প্রতি দুর্বল হওয়া যাবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। নিদ্র আমার দিকে তাকালো কিনা বুঝতে পারছি না, তবে কিছুক্ষণ পর আলমারি খোলার আওয়াজ হয়। নিদ্র মনে হয় সেখান থেকে শার্ট বের করছে পরার জন্য। আমার ধারণায় ঠিক, নিদ্র একটা শার্ট বের করে পরে ফেলে। তারপর আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্রের যাওয়ার দিকে। যে মানুষটা কালকে রাতে ভালো করে কথা বলল, সে আজ কথাই বলছে না। খুব কষ্ট লাগছে। তবে এইভাবে একটু ভালো লাগে যে তার সাথে 8 মাস পর ডিভোর্স হবে। কথা বলুক আর না বলুক আমার কি, তবুও কথা বলার খুব ইচ্ছে হচ্ছে, যদিও বিরাট ভুল করে ফেলেছি। আমি আবার ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তে শুরু করে। মনের মধ্যে চলে আসে 8 মাস পরে কি করব তার ভাবনা। বাসায় গিয়েও থাকতে পারবো না। বাবা থাকলেও মা অনেক আগেই আমাকে ছেড়ে গেছে। মাকে ছাড়া থাকা আমার পক্ষে ওই বাড়িতে থাকা কঠিন। তাই তো বাড়ি ছেড়ে শহরে এসে থাকতাম। 8 মাস পর কোথায় যাব আমি? এই মুহূর্তে মাথায় চাপ দেয় পুরনো একটা খারাপ অভ্যাস, কোনো কিছু বুঝতে না পারলে হাত কাটা। এটা আমার অনেক দিন আগের অভ্যাস। সামনে একটা ফল কাটার চাকু দেখতে পাই। চাকুটা হাতে নিয়ে আস্তে করে কাটতে শুরু করি হাতটা। চাকু দিয়ে লিখে ফেলি নিদ্র। ফলাটা দেওয়ার আগেই আমার কাছ থেকে চাকুটা নিয়ে নেয় কেউ একজন। অবাক হয়ে মাথা তুলে তাকিয়ে দেখি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে নিদ্র নামক লোকটা। তার চোখগুলো দেখে আমার মনটা পুনরায় ভয় পেয়ে যায়। নিদ্র তার হাতটা তুলে বসিয়ে দেয় গালের উপরে। একটু জোরে হওয়ায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার। নিদ্র চাকুটা টেবিলের উপর রেখে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান থেকে। এই অবস্থায়ও নিদ্র আমার সাথে কথা বলল না দেখে বুঝতে পারি সে প্রচন্ড রেগে আছে আমার উপর। হয়তো আর কখনো কথা বলবে না। এই মুহূর্তে একটা
বাক্স নিয়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। আমার দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ে আমার সামনে। আমার কাটা হাতটা তার দিকে হাতে তুলে নেয়। তারপর গভীর মনোযোগ দিয়ে ওয়াশ করতে শুরু করে হাতটা। মাঝে মাঝে একটু একটু লাগছে আমার, তবে নিদ্রের মুখটা দেখে সবটা ভুলে যাচ্ছে আমি। চোখ দিয়ে পানি গড়িয়েই পড়ছে। মনটা বলছে, এই ছেলেটা এত পাষাণ কেন? একবারও আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। সে কি আমার মনটা বুঝতে পারছে না? বুঝতে পারছে না আমার কান্না করার কারণ? আমি নিদ্রের মুখের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। মনটাকে বোঝাতে পারছি না যে 8 মাস পর আমরা আলাদা হয়ে যাব। নিদ্র হাতটা ব্যান্ডেজ করা শেষ করে মুখ তুলে তাকায় আমার দিকে। আমি তাড়াতাড়ি নিজের চোখটা সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, এসব কি? হাত কাটছেন কেন? নিদ্রের কথা শুনে আমি চোখ তুলে তাকাই তার দিকে। কোনো কথা না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি তার দিকে। নিদ্র আমার চোখের সামনে একটা আঙুল তুলে বলে, বাদ দিন, আর এরকম করবেন না। এই বলে উঠে দাঁড়ায় নিদ্র। তারপর ইয়ারফোন আর একটা মোবাইল নিয়ে বের হয়ে যায় রুম থেকে। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকি। নিদ্র বের হয়ে গেলে মনটা এক অজানা অনুভূতিতে ভরে যায়। আমি কতটা বেহায়া সেটা বুঝতে পারছি। না হলে কয়েকদিনের মধ্যে একটা ছেলের প্রেমে পড়ে যাই। মুখে ঠোঁটে কথা বলতে পছন্দ করি ছোটবেলা থেকে। তাই এই সিদ্ধান্ত নেই মনের ভালোবাসার কথা জানিয়ে দেব নিদ্রকে। রিজেক্ট করবে বুঝতে পারছি, তবুও বলেই দেখি। মনের কথা বলার জন্য রওনা হই ছাদের দিকে। ছাদে গিয়ে প্রথমে চুপ করে একটা ফুল ছিঁড়ে নেই নিদ্রের বাগান থেকে। তারপর আস্তে আস্তে এগোতে থাকি নিদ্রের দিকে। এক পর্যায়ে গিয়ে বসে পড়ি নিদ্রের ঠিক পেছনে। তারপর চোখ বন্ধ করে বলতে শুরু করি মনের কথাগুলো। সব কথা শেষ হতেই ঘুরে দাঁড়ায় নিদ্র। আমি তার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলি, আই লাভ ইউ। নিদ্র আমার হাত থেকে ফুলটা নিয়ে এমন একটা কাজ করে যা আমি ভাবতেও পারিনি। হায় আল্লাহ! আমার এতক্ষণ থেকে বলে যাওয়া কথাগুলো শুনে নিদ্র রাগার বদলে হো হো করে হেসে উঠল। তার হাসির কারণটা বোঝার চেষ্টা করি আমি। নিদ্র তার কান থেকে ইয়ারফোনটা খুলে আমার হাত থেকে গোলাপটা নিয়ে নেয়। তারপর হাসতে হাসতে গোলাপটা মাটিতে ফেলে দেয়। আমি বুঝতে পারি তার উত্তর কি। লজ্জায় লাল হয়ে যায় মুখটা। আমি উঠে দাঁড়িয়ে নিচে নামার জন্য প্রস্তুত হই। এই মুহূর্তে আমার হাতটা টেনে ধরে নিদ্র। বেশ অবাক হয়ে তার দিকে তাকাই আমি। নিদ্র অন্যদিকে তাকিয়ে বলে, ব্যান্ডেজ করে দিয়েছি বলে এই না যে ভালোবেসে ফেলেছি। একটা মেয়ে কিভাবে এত বেহায়া হয়? আপনার ফ্যামিলির প্রবলেম আছে, মনে রাখবেন। 8 মাস পর আমি তার কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। সিদ্ধান্ত নিয়ে কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব। অনুমতি নেওয়ার জন্য নিদ্রর বাবার রুমে গেলে তিনি অনুমতি দিয়ে দেন। নিদ্রকে আমার সাথে নিতে বললে আমি না করে দিই। এতে বেশ অবাক হন তিনি। অবশেষে ড্রাইভারকে আদেশ দেন আমাকে রেখে আসতে। তার কথা মতো নিদ্রকে না জানিয়ে রওনা হয়ে যায় বাসার উদ্দেশ্যে। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করে। চোখের পানি বুকে একরাশ অভিমান নিয়ে চলেছি বাসার উদ্দেশ্যে। এক পর্যায়ে সিটের মধ্যে ঘুমিয়ে পড়ি। ড্রাইভার আমাকে জাগিয়ে দেয় বাসার সামনে এসে। আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বিদায় দিয়ে বাসার ভেতরে প্রবেশ করি। আমাকে একা দেখে খানিকটা অবাক হন আমার বাবা। আমি তার দিকে তাকিয়ে খানিকটা হাসি দিয়ে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। বাবা বাহির থেকে ডাকতে শুরু করে। আমি কিছুটা চিল্লিয়ে তার উদ্দেশ্যে বলি, বাবা আমি একটু পরে বের হচ্ছি। বাবা আর কোনো কথা না বলে চলে যায়। আমি উপর হয়ে বালিশে মাথা গুঁজে শুয়ে থাকি। চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে বিপুল পরিমাণে। কি ভুল করেছি আমি? কি ভুল করেছি? তাকে নিয়ে সংসার সাজাতে চেয়েছি, তার জন্যই এত বেহায়া হয়েছি। তার জন্যই নিজের অবস্থা থেকে নিচে নেমেছি, শুধুমাত্র তাকে ভালোবাসি বলে। কিন্তু এটা ভাবিনি যে এক পক্ষের ভালোবাসা দিয়ে কোনো কিছু হয় না। একটু ভালোবাসা চেয়েছিলাম, শুধু একটু। এতটুকু ভালোবাসাও কি দেয়া যায় না? এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে, মায়ের সান্ত্বনাগুলো। সত্যি মা যে আমার জীবনে কি ছিল সেটা এখন বুঝতে পারছি। চিৎকার করে মাকে ডাকতে চাচ্ছি। এই বেহায়া মনটা, মনে হচ্ছে কেউ নীরবে আমার মাথায় হাত বোলাচ্ছে। মাথা তুলে তাকাই মাথার দিকে, মাকে দেখতে পাই সেখানে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, পাগলি মেয়ে। মায়েরা সব সময় সন্তানের পাশে থাকে, সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা। মা জাতি এমন এক জাতি যারা সন্তানকে ছাড়া কোথাও থেকে শান্তি পায় না।
মা যাতে একটু বেহায়া হয় রে, সন্তানের জন্য তারা সব করতে পারে। আমি সব সময় তোর সাথে আছি আমার পাগলি মেয়ে, কান্না নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। খবরদার নিজেকে কখনো বেহায়া বলবি না। এই বলে আস্তে আস্তে মিলিয়ে যায় তিনি। আমি বালিশে মাথা গুজে নীরবে কাঁদতে থাকি। মনে হচ্ছে মা সত্যি সত্যিই এসেছিল, তার কথাগুলো এখনো কানে বাজতেছে। আমি এবার উঠে বসে পড়ি, মায়ের কথাটা মনে করি। কান্না নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। আর কান্না করব না, সামনের বিপদটা তাড়ানোর চেষ্টাই করব। এর জন্য ভালো হতে হলে ভালো হব, বেহায়া হতে হলে বেহায়া হব। চোখের পানি মুছে উঠে দাঁড়াই আমি। ব্যাগ থেকে সুন্দর একটা শাড়ি বের করে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা গিয়ে বসে পড়ি আয়নার সামনে। আজ মনের মতো সাজবো। মা মারা যাওয়ার পর কখনো সাজিনি আমি, কিন্তু আমি সাজবো, কিন্তু আজ সাজবো। নিজের এত বড় পরিবর্তন দেখি নিজেই অবাক হই। সবশেষে চোখে কাজল দিয়ে উঠে দাঁড়াই আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁত ভাবে দেখতে শুরু করি। সত্যি অনেক সুন্দর লাগছে আজকে আমাকে। আমি দরজা খুলে বের হই রুম থেকে। বাবা সোফার মধ্যে বসে আছে কপালে হাত দিয়ে। আমি গিয়ে বাবার সামনে সোফাটায় বসতে বসতে বলি, বাবা তুমি কি কোনো কারণে চিন্তিত? হঠাৎ আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকায় বাবা। আমাকে শাড়ি পরা অবস্থায় রেখে বেশ অবাক হয়েছেন তিনি, সেটা বুঝতে পারছি। আমি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলি, চা খাবে না কফি? বাবা এবার সোফায় হেলান দিয়ে তার মুখের হাসিটা বজায় রেখে বলে, চা। আমি কিচেনে যাই চা তৈরি করতে। কিচেনে চা তৈরি করতে করতে একটু আঘাত লাগে ক্ষতস্থানটায়। গোসলের সময় ব্যান্ডেজটা খোলার পর আর ব্যান্ডেজ করা হয়নি এখানে। আমি চা তৈরি করে নিয়ে গিয়ে বাবার সামনে বসে পড়ি। সিদ্ধান্ত নিয়ে ফেলি চা খেতে খেতে বাবাকে জানাবো ডিভোর্সের কথা। পরক্ষণে আবার ভাবি তিনি খুব কষ্ট পাবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই যা হবার আমার উপর দিয়েই হোক, বাবাকে কষ্ট দেওয়ার মানে নেই। আমি বেহায়াই হব, আমি পার্সোনালিটিহীন হব, তবুও বাবার যেন কোনো কষ্ট না হয়। আমি একটা কাপে চা ঢেলে এগিয়ে দেই বাবার দিকে। বাবা হাসি মুখে চায়ের কাপটা নিয়ে খেতে শুরু করে। আমিও এক কাপে চা নিয়ে খেতে শুরু করি। খাওয়ার সময় বাবার সাথে নানা বিষয়ে অনেক কথা হয়। পরিশেষে জানতে পারি আজকে বুয়া আসবে না, তো আমাকে রান্না করতে হবে। বাবা বাজারের পথে রওনা হয়ে পড়েন ব্যাগ নিয়ে। আমি ছাদে যাই আমার লাগানো গাছগুলো দেখতে। রাতের বেলায় ছাদে যাওয়ার অভ্যাস আমার নেই বললেই চলে, তবু আজকে আসলাম। বাবা বের হয়ে রিক্সা ডেকে তাতে চড়ে বসেন। রিক্সাওয়ালা চলতে শুরু করে। আমি উপর থেকে সব দেখছিলাম। এমন সময় একটা কার এসে থামে আমাদের বাড়ির সামনে। কারটা যে নিদ্রর সেটা বুঝতে পারছি, কিন্তু এত রাতের নিদ্র কেন সেটা বুঝতে পারছি না। নিদ্র গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করি। এক পর্যায়ে সোফার ঘরে এসে দেখি নিদ্র সোফার উপরে পড়ে আছে। আমি তার কাছে যেতেই একটা বাজে গন্ধ পাই। সে যে ড্রিঙ্কস করেছে সেটা বুঝতে আর অসুবিধা হয় না আমার। সে এখন অচেতন হয়ে পড়ে আছে। দ্রুত ভাবনা চলছে আমার মাথায়। নিদ্রকে এই অবস্থায় দেখলে বাবা খুব কষ্ট পাবেন। তার একমাত্র মেয়ের জামাই কিনা রাত দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে শ্বশুর বাড়ি আসে। এটা প্রত্যেকটা শ্বশুরের জন্যই কষ্টকর। আমি তাড়াতাড়ি করে নিদ্রকে দাঁড় করাই। নিদ্র আমার কাঁধে মাথা দিয়ে এলোমেলো পা ফেলতে থাকে। অনেক কষ্ট করে তাকে নিয়ে নিজের রুমে চলে আসি আমি। এখন একটাই চিন্তা, গাড়িটা কোথায় রাখবো। এর মধ্যে এসে উপস্থিত হন বাবা। তিনি গাড়িটা দেখে আমাকে জিজ্ঞেস করে, জামাই এসেছে, কোথায়, তাকে ডাকো। আমি আমতা আমতা করে বলি, বাবা ওনার খুব মাথা ব্যথা করতেছে, তাই এসেই ঘুমিয়ে গেছে, কাল সকালে দেখা করিও। বাবা আর কোনো কথা না বলে বাজারের ব্যাগটা আমার হাতে দিয়ে চলে যান। সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসি আমি। নিদ্রকে বিছানায় রেখে বালিশ নিয়ে শুয়ে পড়ি মেঝেতে। যখনই চোখে ঘুমটা আসবে আসবে ভাব, ঠিক তখনই নিজের ঘাড়ে কারো নিখুঁত ছোঁয়া পাই আমি। ধীরে ধীরে নিঃশ্বাসের বাতাস আরো প্রখর হতে থাকে আমার ঘাড়ে, আমার কাছে। আমি পেছনে তাকানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। আমাকে পেছন থেকে খুব শক্ত করে ধরে রেখেছে নিদ্র। এক পর্যায়ে সে আমার ঘাড়ের মধ্যে এলো পাথরে চুমু খেতে শুরু করে। 2 হাত দিয়ে কোলে তুলে নেয় আমাকে, তারপর শুইয়ে দেয় বিছানার মধ্যে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছি আদি লগ্ন থেকে, কিন্তু শেষ পর্যন্ত ফল এসে দাঁড়ায় ওই ব্যর্থতা। নিদ্র এবার আমার উপরে উঠে হাত দুটিকে দুদিকে চেপে ধরে, তারপর মুখ আস্তে আস্তে এগিয়ে আনে আমার মুখের দিকে। এবার নিদ্র তার এক হাত দিয়ে টেনে আমাকে বুকে জড়িয়ে নেয়,
তারপর কানের কাছে ফিসফিস করে বলে, অযথা বিরক্ত করছো আমাকে, আমার কাজ আমাকে করতে দাও। তার কথা শুনে মাথায় রাগ উঠে যায় আমার। শয়তান পোলা আমারে থাপ্পড় মাইরা আবার আসছে ভাব জমাতে। কিন্তু নিদ্র হঠাৎ আপনি থেকে তুমিতে চলে আসলো কেন বুঝতে পারছি না। পরবর্তীতে আবার ভাবলাম সে তো এখন মাতাল, তাই হয়তো ভুলভাল বলছে। কালকে মাতাল থেকে ভালো হলে বলবে। আপনি ইচ্ছে করে আমার সাথে এসব করছেন যাতে আমি আপনাকে ডিভোর্স দিতে না পারি, কিন্তু আপনার ধারণা ভুল। আমি আপনাকে ডিভোর্স দেবই দেব। সুতরাং আমি ভাবতে থাকি এখন কি করা যায়। এখনকার কথাটা নয়, পরবর্তীতে কথা ভাবতে হবে। এদিকে নিদ্র একাধারে আমার উপর রোমান্টিক অত্যাচার করেই চলেছে। আমি ভাবছি এখন তার সাথে শারীরিক সম্পর্ক করলে পরবর্তীতে বিশাল প্রবলেম হবে। যথারীতি 8 মাস পর আমাদের ডিভোর্স হলে বাচ্চাটার কি হবে? কিভাবে এখন নিজেকে রক্ষা করব? অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও নিদ্র শক্ত হাতের সাথে পেরে উঠিনি। এবার অন্য বুদ্ধি বের করে সেটাও ভাবছি, কিন্তু কি বুদ্ধি? আমি এবার হঠাৎ করেই নিদ্রকে নিচে শুইয়ে দিয়ে উঠে পড়ি। নিদ্র কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলে, তুমি ভাবছো আমি এখন মাতাল? তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে ডিভোর্সের পর বাচ্চার কি হবে? আজকে আমি নিজে শারীরিক সম্পর্ক করে কাল সকালে উঠে ঠিকই চলে যাবো তোমাকে দোষারোপ করে। এসব ভাবছো তাই না? আমি অবাক হয়ে নিদ্রর দিকে তাকাই। সে ঠিক আমার মনের কথাগুলো বলছে। আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে নীরবে মাথা নাড়াই। নিদ্র এবার আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমি এখন মাতাল নই, আমি সম্পূর্ণ ঠিক আছি। তার কথা শুনে আমি অবাক হয়ে তাকাই তার দিকে। তার মানে এতক্ষণ সে ইচ্ছা করে এসব করছিল, কিন্তু সে তো আমাকে পছন্দ করে না। তাহলে এসব কেন করছিল? নিদ্র আবার বলতে শুরু করলো, এখন তুমি ভাবছো আমি তো তোমাকে পছন্দ করি না, তাহলে এসব কেন করছি? তাহলে শোনো, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। এই বলে নিদ্র এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আমার দিকে এগিয়ে ধরে বলে, সত্যি এতদিন আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তা ভুল ভেবেছি। আমি ভেবেছিলাম কিভাবে এত তাড়াতাড়ি কারোর প্রেমে পড়ে যেতে পারে কেউ, কিন্তু আজ বুঝলাম তুমি ঠিকই ছিলে। এতদিন তোমাকে বেহায়া ভেবেছিলাম। আসলে আমি তখন বুঝিনি ভালোবাসা আসলে কি জিনিস। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তখন সেটা অনুভব করতে পারিনি। আজকে বুঝতে পারছি। তুমি যখন চলে আসলে আমি তখন রুমে আসতেই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা রাখতে থাকে। কিছুক্ষণ থাকার পরে নিজেকে খুবই একা মনে হয়। ঠিক তখনই বুঝতে পারি তোমার কষ্টটা। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তেমন তুমিও ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও তাকে ছুঁতে পারছিলে না। তোমার ব্যয় হওয়ার কারণ বুঝতে পারছিলাম তখন। শেষ কথা, আমি এখন তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আই লাভ ইউ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নিদ্রের দিকে। কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কেমনে সম্ভব সেটা বুঝতে পারছি না। নিদ্র হাঁটু গেড়ে আমার সামনে বসে আছে, রিংটা এগিয়ে ধরে। আমার মাথায় অন্য ভাবনা চলছে। এটা যদি নিদ্রের একটা প্ল্যান হয়ে থাকে আমাকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার বা আমার সাথে সম্পর্ক করার, তাহলে আমার সেই ফাঁদে পা দেওয়া উচিত হবে না। আর আমি ভুলে যাচ্ছি কেন কোনো একটা সময় আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে অপমান করেছিল। আমি তাকে অপমান করব না, কিন্তু তার এই প্রস্তাবে রাজিও হব না। এসব ভাবার পর আমি নিদ্রের হাত থেকে আংটিটা নিয়ে তার হাতেই আবার দিয়ে দেই। তারপর নিজের মুখে রহস্যময়ী একটা হাসি নিয়ে এসে তার দিকে তাকিয়ে বলি, ভালোবাসা এতটা সোজা না মিস্টার নিদ্র। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালোবাসা বোঝা যায় না। আমি একটা সময় আপনাকে ভালোবাসতাম, তখন আপনি আমাকে অপমান করতেন। এখন আমি চাইলে আপনাকে অপমান করতে পারি, কিন্তু করব না। আপনি কি ভালোবাসা মানে কি জানেন মিস্টার নিদ্র? কয়েক ঘন্টা নিজেকে একা মনে করা মানে ভালোবাসা নয়। ভালোবাসা হলো এবার নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে থামিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকাই তার দিকে। নিদ্র তার হাঁটু ঝাড়তে ঝাড়তে আমাকে বলে, আমাকে ভালোবাসো মানে কি বোঝাচ্ছ? আমাকে? এই নিদ্র চৌধুরীকে? ওকে ডান। ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং তাদের নাতিপুতি সবকিছু তোমাকে বুঝিয়ে দেবো আজকে। সাথে ভালোবাসার সংজ্ঞাটা বলে দেবো। এই বলে নিদ্র আমাকে ধরে ফেলে। নিজের অবস্থা যে ভালো পর্যায়ে না সেটা ঢের আন্দাজ করতে পারছি আমি। নিদ্র আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। আমি আর কোনো উপায় না পেয়ে তার দিকে তাকিয়ে বলি, আজকে মেয়ে বলে আপনার মতো শক্তি নেই।
আপনার শক্তি দেখে আমার উপর জোর খাটাচ্ছেন, এর জন্য দাবি থাকবে। নিদ্র তার ঝকঝকে দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে, শক্তি আর বুদ্ধি দুটাই আমার অহংকার। আমি তার এই কথাটার মানে বুঝতে পারি না। এই মুহূর্তে নিদ্রের মোবাইলে একটা ফোন আসে। নিদ্র মোবাইল বের করে পকেট থেকে। আমি তার মোবাইলের নাম্বারটা দেখে চমকে উঠি। ইংরেজিতে বড় বড় করে লেখা বেবি কেজ। দ্রুত ভাবনা চলতে শুরু করে আমার মগজে। নিদ্র অন্য একজনকে ভালোবাসে, তাহলে এতক্ষণ আমার সাথে নাটক করছিল। তাতে কি, আমি তো এখন আর তাকে ভালোবাসি না। সে জাহান্নামে যাক। নিদ্র ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকায়। তার চাহনি আমার রাগ বাড়িয়ে দেয় প্রচুর। আমি রাগী গলায় চিল্লিয়ে বলি, ভালোবাসেন একজনকে, সম্পর্ক করেন আরেকজনের সাথে? চরিত্রহীন লম্পট, দূর হন। আমার কথা শুনে নিদ্র প্রচুর রেগে যায়। আমার কথা শুনে বেশ রেগে যায় নিদ্র। তার রাগকে ভয় না পেয়ে উল্টো আমারও রাগ হয়। কিন্তু যখন বুঝতে পারি তার রাগের অবস্থান ভালো না, তখন আমার রাগ কিছুটা হলেও কমে যায়, তবে সম্পূর্ণ না। নিদ্র আমার হাত চিপে ধরে বেশ কড়া গলায় বলে, কি বলে বলো? আমি চরিত্রহীন লম্পট? এক ঝটকায় তার কাছ থেকে নিজের হাতটা রক্ষা করে বেশ রেগেই বলি, ভুল বললাম কোথায়? ঠিকই তো বলেছি। একটু আগে হাঁটু গেড়ে বসে আমাকে ভালোবাসার আহ্বান করলেন, তার কিছুক্ষণ পরে দেখি ফোনে বেবি কেজ ফোন দিয়েছে। বলি, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে নাটক করার কি দরকার? আমাকে আপনার কোনো উদ্দেশ্য থাকলে আমাকে বলুন, আমি চেষ্টা করব সম্পাদনা করার, তবুও অভিনয় করবেন না। আমার কথা শুনে যে নিদ্র প্রচুর অবাক হয়েছে সেটা বুঝতে পারি তার হা করে চেয়ে থাকা মুখটা দেখে। নিদ্র এবার বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, তুমি এর জন্য আমার প্রস্তাবে রাজি হচ্ছ না, নাকি অন্য বিষয়? তার প্রশ্নটায় মনটা খানিকটা এলোমেলো হয়ে যায়। ভাবনা চলে আসে, আমি কি জন্য তার প্রস্তাবে রাজি হলাম না, কি কারণ? এবার আমি মনটা শক্ত করে বেশ শক্তভাবে বলি, দেখেন, আমি রাজি না হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ, তবে এটা বাদেও আরো কারণ আছে। আমি সেগুলো বলতে চাই না, এতে আপনি কিংবা আমি ছোট হয়ে যাব। নিদ্র বেশ সময় নিয়ে তাকায় আমার দিকে, তারপর হো হো করে হেসে ওঠে পাগলের মতো। এই মুহূর্তে হঠাৎ করে তার এই হাসির রহস্য বুঝতে পারি না আমি। বেশ অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। মনের মধ্যে 5 শব্দের একটা বাক্য ভেসে উঠল, লোকটা পাগল হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় জিজ্ঞাসা করি, আপনি পাগল হয়ে গেলেন নাকি? এভাবে হাসতেছেন কেন? আমার কথা শুনে আমারই দিকে তাকায় নিদ্র। হাসির পরিমাণ কমিয়ে সেই হাসিটা মুখের মধ্যে বজায় রেখে বলে, পাগল তো তুমি। তার কথা শোনার সাথে সাথে আপনা আপনি আমার মুখ দিয়ে বের হয়ে যায় আমি। নিদ্র এবার শান্ত স্বরে বলে উঠে, তুমি পাগল না হলে কেউ খালাকে কারো প্রেমিক ভাবে? আরো পাগল বেবি এই লেটা লিখতে পারোনি তখন, আর তুমি বেবি মানে অন্য কিছু ভেবে বসে আছো। বাদ দাও, আমি চলে যাচ্ছি। কালকে যদি তুমি অফিসে না যাও, তাহলে আমি রুশের জায়গাটাতে তোমাকে না অন্য একজনকে দেব। বাকিটা তোমার উপর। আমি এখন গেলাম। আমার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি থাক। নিদ্র যাওয়ার জন্য পা বাড়িয়ে দরজার দিকে যেতেই হঠাৎ আমি বলে উঠি, রাত তো অনেক হলো, এত রাতে যাবেন? আজকে থাকলে হয় না? আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকায় নিদ্র। তারপর আবার 2-1 পা এগিয়ে এসে বলে, আমার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি থাকবো না, কারণ এখানে ডবল বেড বা সোফা নেই। আর আমি সেদিন তোমার সাথে একসঙ্গে থাকবো যেদিন তুমি নিচে পড়বে। চালাক প্রকৃতির ছেলে নিদ্র, যে আমাকে বেশ বড়সড় একটা প্যাচে ফেলে দিয়েছে, সেটা বুঝতে আর অসুবিধা হয় না আমার। আমিও বেশ চিন্তায় পড়ে যাই। নিদ্র রহস্যময়ী হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি বুঝতেছি না নিদ্র থাকতে বলবো নাকি যেতে বলবো। এত রাতে গ্রাম থেকে শহরে যেতে দেওয়া ঠিক না, সেটা আমি জানি, কিন্তু তার সাথে একসাথেও থাকতে পারবো না। অবশেষে আমি সিদ্ধান্ত নেই আমি মেঝেতে থাকবো সেই বিছানায়। আমার মনের কথা তাকে জানালে সে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে মেঝেতে রেখে আমি বিছানায় থাকবো, এটা ভালো দেখায় না। তার চেয়ে বরং আমি। এই বলে সে পা বাড়াতেই হুট করে আমি বলে উঠি, ওকে আসেন, মাঝে কোলবালিশ দিয়ে রাখবো। বলার সাথে সাথে এসে বিছানায় শুয়ে পড়ে নিদ্র। লাইট অফ করতে বললে আমি নিষেধ করে দেই, কিন্তু তিনি বেশ কড়া গলায় আমাকে জানিয়ে দেয় লাইট জ্বালানো থাকলে তার ঘুম অসম্ভব, সো লাইট বন্ধ করতেই হবে।
জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত লাইট বন্ধ করে দেয় নিদ্র। অন্ধকারের মধ্যে একটা ভয় আসে মনের মধ্যে। এই মনে হয় নিদ্র ঝাঁপিয়ে পড়লো আমার উপর, কিন্তু আমার মনের ভয়টাকে উড়িয়ে দেওয়ার জন্য পূর্ব আকাশের দেখা যায় সূর্যি মামা। বেশ খানিকটা পর ঝকঝকে হয়ে যায় চারদিকটা। আমি বিছানা থেকে উঠে নিদ্রের তাকিয়ে বড় সড়ো রকমের একটা ক্রাশ খেয়ে ফেলি। ও মাই গড, সারা জীবন শুনেছি মেয়েদের ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখায়, এখন দেখছি অন্য, ছেলেদের ঘুমন্ত অবস্থায় এত সুন্দর দেখায় সেটা জানতাম না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। তাকিয়ে থাকার এক পর্যায়ে জেগে ওঠে নিদ্র। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, গুড মর্নিং। আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে গুড মর্নিং বলে চলে যাই। নিদ্র আমার লজ্জা পাওয়ার কারণ না বুঝে উঠে ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। আমি বাহিরে বের হয়ে দেখি বাবা টেবিলে বসে আছে, তার সামনে নাস্তা এনে দিচ্ছে বুয়া। আমি আর ওদিকে না গিয়ে আবার রুমে চলে আসি। রুমে এসে দেখি নিদ্র এখনো ওয়াশরুমেই রয়েছে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ চলে যায় নিদ্রের মোবাইল ফোনটার দিকে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মোবাইলটা হাতে তুলে নেই আমি। লক করা নেই দেখে তাড়াতাড়ি গ্যালারিতে চলে যাই। সেখানে বেশ কয়েকটা অ্যালবাম দেখতে পাই। তার মধ্যে একটা অ্যালবামে আমার নজর আটকে যায়। আগ্রহ নিয়ে ভেতরে যাই আমি। সেখানে অনেক বিদেশি মানুষের ছবি। আমি অবাক হয়ে দেখতে থাকি সব। শেষের দিকের কয়েকটা ছবি দেখে চমকে উঠি আমি। আমার ঘুমন্ত পিক চিলের মতো ছো মেরে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় নিদ্র। তারপর পকেটে পুরো দৃঢ় গলায় ঘোষণা করে, আমি যাবো নাকি তোমার জন্য বসে থাকবো? আমি কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। নিদ্রের ফোনে নিজের ছবিটা দেখে কেন জানি খুশি খুশি লাগছে। আমি নাচতে নাচতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুমের মধ্যে নিদ্র নেই। আন্দাজ করে নেই সে আমাকে রেখে চলে গেছে বাহিরে। আমিও এবার বাহিরে চলে আসি। বাহিরে এসে দেখি বাবা আর নিদ্র নাস্তা করছে আর গল্প করছে। আমি যেতেই বাবা বেশ রেগে আমার দিকে তাকায়। তার এই রাগের কারণটা বুঝতে পারি না আমি। আমি বসার সাথে সাথে বাবা বেশ রেগে বলে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ছি, জামাই এত বলার পরও তোর চাকরি করাই লাগবে? বিয়ের পরেও চাকরি করতে চাস তুই? ছি ছি। হঠাৎ বাবার কি হলো বুঝতে পারছি না আমি কিছু বলে ওঠার আগেই নিদ্র বলে, বাবা থাক না, আমাদের এই অফিস তো, সমস্যা নেই। নিদ্রের কথা শুনে বাবার রাগ কিছুটা কমে যায়। আমি মনোযোগ দিয়ে নাস্তা করাই। নাস্তা শেষ করে রুমে এসে দেখি অফিসের জন্য রেডি হই। নিদ্র রেডি হয়ে নেয়। রেডি বলতে কালকে যেগুলো পরে এসেছিল সেগুলো পরে নেয়। তারপর দুজনে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিই অফিসের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি নিদ্রকে উদ্দেশ্য করে বলি, আমি এসেছি, আপনিও বেশরমের মতো আমার পেছন পেছন চলে এসেছে। আমার কথা শুনে আমার এদিকে তাকায় নিদ্র। তবে এখন তার চোখে কোনো রাগ কিংবা কষ্ট কিছুই নেই। তার বদলে রয়েছে এক অন্য চাহনি। আমি বুঝতে পারি না এটা কিসের চাহনি। নিদ্র কথা না বলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। আমি বুঝতে পারছি না কথাটা বলা আমার ঠিক হলো কিনা। মাঝপথে গিয়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আজকে আমি নিদ্র চৌধুরী বলছি, আর জীবনেও তোমাদের বাড়িতে আমার পা বাড়াবো না। যদি মৃত্যু হবে, কথাটা মনে রেখো। নিদ্রের কথা শুনে অবাকের শেষ পর্যায়ে চলে যাই আমি তাকে উদ্দেশ্য করে বলি, সরি, ভুল হয়ে গেছে। নিদ্র মুচকি একটা হাসি দিয়ে বলে, নিদ্র চৌধুরীর কথা ঘোরায় না। আজকে থেকে তোমাদের বাড়ির কথা আমার সামনে তুলবে না, কখনোই না। আমি বুঝতে পারছি কতটা ভুল করে ফেলেছি, কিন্তু এখন কি করব? তাকে যদি নিয়ে যেতে না পারি কখনো, তাহলে গ্রামের মানুষের কান ফুসফুস কথাতে বাবা মরে যাবে। বেশ বড়সড় একটা চিন্তা আসে মনের মধ্যে। এর মধ্যে আমরা অফিসে পৌঁছে যাই। নিদ্র আমাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে আসে। তারপর দুজনে একসাথে অফিসে প্রবেশ করি। অফিসে প্রবেশ করতেই আমার উপর পড়তে শুরু করে অনেক কিছু। কি হচ্ছে বুঝতে পারি না আমি। নিদ্র হাসি মুখে তাকায় চারদিকে। অফিসের মধ্যে প্রবেশ করতেই সবাই আমার দিকে পার্টি স্প্রে নিক্ষেপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে দুজনকে ভর্তি করে দেয় পার্টি স্প্রে করে। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। নিদ্রের ঠোঁটের কোণে এক প্রকার অন্যরকম হাসি বিরাজ করছে। এই মুহূর্তে তার হাসির কারণটা বুঝে উঠতে পারছি না আমি। এবার আমাদের সামনে এসে দাঁড়ায় শুটকি আকৃতির মেয়ে রুষা। তার অবস্থা আমাদের চেয়ে আরো বেশি শোচনীয়, তার সমস্ত শরীর ভর্তি স্প্রের গোল্লাগুলো দিয়ে। আমি এবার চোখ পিট পিট করে চারদিকে তাকাই।
উপস্থিত সবার মনোভাবটা একটু আন্দাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে নিদ্র রুষার হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। বুঝতে পারছি না, আমি যদি নিদ্রকে ভালোই না বাসি তাহলে সে কি করে করুক, এতে আমার কি? কিন্তু আমার ভালো লাগছে না কেন? তার মানে কি আমি নিদ্রকে ভালোবাসি? ফুর। নিদ্র রুষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে, হে গাইস, আজকে আমি তোমাদের একটা সংবাদ দিতে চলেছি। এতে অনেকে মনে মনে খুশি হবে, আবার অনেক কষ্ট পাবে। তার মধ্যে একজন আপনি মিসেস মিহিমা। গাইস, নিদ্রের কথার আগা কিংবা মাথা কিছুই বুঝে উঠতে পারি না আমি। নিদ্র কি এমন কথা বলতে চলেছে? নিদ্র কি এমন কথা বলতে চলেছে যে আমি খুব কষ্ট পাবো? তার মানে কি নিদ্র রুষাকে ভালোবাসার কথা বলবে? না না, কি ভাবছি এসব? নিদ্র আবার বলতে শুরু করে, গাইস, আজকে মিস রুষা আমাদের অফিস থেকে চলে যাচ্ছে। যারা যারা রুষাকে ভালোবাসতেন তাদের জন্য কষ্টে, আর যারা যারা রুষাকে ভালোবাসতেন না তাদের জন্য আনন্দে। আর মিসেস মিহি, আপনি তো রুষাকে পছন্দ করতেন, তাই না? তাহলে নিশ্চয় আপনারও কষ্ট হচ্ছে, তাই না? নিদ্রের কথা শুনে আমি রুষার দিকে তাকাই। রুষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুচকি হেসে বলি, অনেক মিস করব তোমাকে। রুষাও এবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিদ্র এবার দৃঢ় গলায় ঘোষণা করে, গাইস, আজকে অফিসে কোনো কাজ হবে না, আমরা কেক কাটবো, তারপর রুষাকে বিদায় জানিয়ে যে যার মতো চলে যাব। সবাই নিদ্রের কথাতে রাজি হয়ে যায়। এই মুহূর্তে হাসি মুখে কেক নিয়ে ভেতরে আসে রহিম মিয়া। কেকটা রুষার সামনে টেবিলে রেখে হলদেটে দাঁতগুলো বের করে বলে, ম্যাডাম একটা কাইটে লন। রুষা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর আমাকে এগিয়ে আসতে বলে। আমি এগিয়ে গেলে নিদ্রও এগিয়ে আসে। তারপর রুষা কেক কাটতে শুরু করে। তার দুই পাশে দাঁড়িয়ে আছি আমিও নিদ্র। রুষা কেক কেটে প্রথমে নিদ্রকে খাইয়ে দেয়, নিদ্র তারপর তাকে খাইয়ে দেয়। এরপর রুষা আমাকে খাওয়ায়, আমি তাকে খাইয়ে দেই। এরপর এক এক করে বাকি সবাইকে কেক খাওয়ায় রুষা। এই মুহূর্তে অফিসে প্রবেশ করে নিদ্রের বাবা হালিম চৌধুরী। রহিম মিয়া দৌড়ে যায় তার কাছে, তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম করতে ধরলে তিনি রহিম মিয়াকে তুলে দাঁড় করিয়ে দেন। তারপর মুচকি হাসি দিয়ে বলেন, কি খবর রহিম, কেমন আছো? খুশিতে বের হয়ে পড়ে রহিম মিয়ার হলদেটে দাঁতগুলো। সে হালিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আর ভালোই আছি, আপনি কেমন আছেন? হালিম চৌধুরী হাসি মুখে বলে, ভালো। এবার তিনি এগিয়ে যান রুষার সামনে। রুষা তাকে সালাম দেয়। তিনি সালামের জবাব দিয়ে নিদ্রের দিকে তাকিয়ে বলে, যা কর তাড়াতাড়ি কর, আমার একটু অন্য জায়গায় যেতে হবে। নিদ্র এবার রহিম মিয়াকে জিনিসটা নিয়ে আসতে বলে। রহিম মিয়া হাসতে হাসতে রওনা হয়ে পড়ে। নিদ্রের বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে আস্তে করে বলেন, বৌমা, কেমন কাটলো বাবার বাড়িতে? আমি মুচকি হেসে বলি, একটা দিনও ভালোভাবে থাকতে পারলাম না বাবা। আমি পৌঁছার কিছুক্ষণ পরে উনি হাজির। আর আজকে তো ভয় দেখিয়ে নিয়ে এলেন, বললেন আজ না আসলে চাকরি শেষ। আমার কথা শুনে হো হো করে হেসে উঠল হালিম চৌধুরী। তারপর আস্তে করে বলে, ভালোই করেছে, তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। জোরে জোরে মিউজিক বাজানোর কারণে আমাদের দুজনের কোনো কথাই অন্য কেউ শুনতে পারে না। রহিম মিয়া দু হাতে ধরে বিশাল একটা বক্স নিয়ে আসে। বক্সটা রঙিন পেপার দিয়ে মোড়ানো রয়েছে। নিদ্র এবার তার বাবাকে বলে গিফটটা রুষার হাতে তুলে দেওয়ার জন্য। গিফটটা রুষার হাতে তুলে দেওয়ার মাধ্যমে রুষাকে বিদায় জানাবে। ছেলেটার কথা মতো হালিম সাহেব গিফটটা তুলে দেন রুষার হাতে। তারপর এক এক করে সবাই তাকে বিদায় জানায়। হালিম সাহেব ওই মুহূর্তে ওখান থেকে চলে যান। বাকি সব কাজ শেষ করে দুপুরের মধ্যেই বাসার পথে রওনা হই আমি আর নিদ্র। দুজনে ঘেমে একাকার হয়ে আছি, মুখে চুলে জড়ি লেগে একাকার হয়ে আছে। গাড়ি চালাতে চালাতে নিদ্র হাসি মুখে বলে, যাবে? আমি নিদ্রের দিকে তাকিয়ে কড়া গলায় বলি, না। আমার না উত্তর শুনে যে নিদ্রের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া হয়নি সেটা বেশ বুঝতে পারছি। নিদ্র হাসি মুখে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে রাস্তার পাশের একটা আইসক্রিমের দোকানে চোখ পড়ে আমার। আমি নিদ্রকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে পড়ি। নিদ্র বেশ কড়া গলায় বলে সাবধানে যেতে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়ি সেখানে। নিদ্র গাড়িটা সাইড করতে যায়। এই মুহূর্তে আমার চোখ আটকে যায় একটা দৃশ্যের দিকে। এ আমি কি দেখছি?
সেই লোকটা মানে পাগল লোকটা। ফ্ল্যাশব্যাক। ভিক্ষা করতে বলে আম্মু। রান্নাঘর থেকে বেশ বড় গলায় বলে আমার আম্মু। আমি আম্মুর কথা অনুযায়ী ভিক্ষা দিতে গেলে এই লোকটা পাগলের মতো ব্যবহার শুরু করে আমার সাথে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটা আমার বাড়িটার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। আমি অবাক হয়ে লোকটাকে দেখি। লোকটা আমার দিকে তাকিয়ে বেশ ভয় ভীতি নিয়ে বলে, সাবধান, কালকে এ বাড়ির একজন মারা যাবে, কালকে। এই বলে সে ভিক্ষা না নিয়ে পালিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে পাগল ভেবে সেই চিন্তা মাথা থেকে উড়িয়ে দিই। কিন্তু পরের দিনে আমার মা মারা যায়। তখনই বুঝেছিলাম উনি পাগল নন। বর্তমান নিদ্র গাড়ি সাইড করে এসে দাঁড়ায় আমার সামনে। আমি সেই লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটাও এবার আমার দিকে তাকায়। আমি তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালায়। আমি সেই ব্যাপারটা নিয়ে না ভেবে আইসক্রিম ওয়ালার দিকে রওনা হলাম। আমার পাশে যে নিদ্র আছে সেটা ভুলে যাই আমি রাস্তা পার হতে ধরলে নিদ্র পেছন থেকে খুব জোরে একটা চিল্লান দেয়। আমি ঘুরে তাকালে দেখতে পাই একটা ট্রাক এগিয়ে আসছে আমার দিকে। আমার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে থাকে। এই মুহূর্তে তাকিয়ে দেখি নিদ্র দৌড়ে আসছে আমার দিকে। ট্রাকও অনেক কাছে চলে এসেছে আমার। আমি অনেক নড়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। আমি ভয়ে চোখটা বন্ধ করে নিই, অপেক্ষা করতে থাকি কখন ট্রাকটা পিছিয়ে দিয়ে চলে যায়। এক সময় খুব কাছে ট্রাকের হর্ন শোনা যায়। আমার হার্টবিট মুহূর্তের মধ্যে বেড়ে যায় কয়েক গুণ। মনের মধ্যে চলে আসে মৃত্যুর চিন্তা। সেই চিন্তাকে ঠেলে দিতে কেউ আমাকে নিয়ে লাফ দেয়। সাথে সাথে চোখ খুলে দেখি নিদ্র আমাকে নিয়ে লাফ দিয়েছে। ওই মুহূর্তে পাশ দিয়ে চলে গেল ট্রাকটা। নিদ্র একাধারে বকতেই আছে আমাকে। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছি। এক পর্যায়ে অনুভব করি পায়ের মধ্যে প্রচুর ব্যথা করছে। নিদ্র আমাকে তুলে দাঁড় করালো। আমি হাঁটতে ব্যর্থ হই। বুঝতে পারি বেশ ভালোই আঘাত পেয়েছি। আমি চিন্তায় পড়ে যাই, কি করব এইভাবে। নিদ্র আমার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে কোলে তুলে নেয় আমাকে। ওই মুহূর্তে ওখানকার সব লোকের নজর চলে আসে আমার দিকে। অনেকে মোবাইল বের করে ফটো তুলতে শুরু করে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিচে চলে যায়। আমি অবাক হয়ে দেখতে থাকি নিদ্র কোথায় যাচ্ছে। তো দেখি যে নিদ্র আইসক্রিমের দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর প্রায় 10 কিংবা 12টা হবে এরকম আইসক্রিম কিনে নেয়। বেশি দূর না হওয়ার কারণে দেখা যাচ্ছে সবকিছু। নিদ্র আসতে ধরলে তার সামনে এসে দাঁড়ায় একটা মেয়ে। আমি আরো আগ্রহ নিয়ে তাকাই নিদ্রের দিকে। মেয়েটা নিদ্রকে হেসে হেসে কি যেন বলছে। নিদ্র তার জবাব হেসে হেসে দিচ্ছে। এই মুহূর্তে আমার প্রচুর রাগ হয়, কিন্তু আমি তো নিদ্রকে ভালোবাসি না, তাহলে রাগ হচ্ছে কেন বুঝতে পারছি না। নিদ্র এবার মেয়েটার পাশ কাটিয়ে চলে আসে গাড়ির কাছে। গাড়িতে উঠে আমার হাতে ধরিয়ে দেয় আইসক্রিম গুলো। আমি গুনে দেখি 10টা আইসক্রিম। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকিয়ে বলি, এতগুলো আইসক্রিম কেন? নিদ্র গাড়ি চালাতে চালাতে বলে, আমরা এখন মেডিকেল যাচ্ছি, আগে তোমার পা দেখাবো ডক্টরকে, তারপর ওষুধ নিয়ে বাসায় যাব। ততক্ষণ তুমি বসে বসে আইসক্রিম খাও। এসব আমি নিদ্রের দিকে তাকিয়ে থেকে আইসক্রিম গুলোর দিকে তাকিয়ে বলি, আমার পায়ের ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। এখন প্রচুর ব্যথা করছে, মনে হয় ভেঙে গেছে। আমার কথাটা শুনে নিদ্র তার বাম হাতটা দিয়ে আমার মুখটা চেপে ধরে আর ডান হাতটা দিয়ে গাড়ি চালাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, এসব লোকনের কথা যেন দ্বিতীয়বার না শুনি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। তারপর আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেই। আস্তে আস্তে পায়ের ব্যথা বেড়ে দ্বিগুণ হচ্ছে। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই একটা মেডিকেলের সামনে। নিদ্র আমাকে কোলে তুলে নেয়। আমি তার দিকে রাগে চোখে তাকালে সে বলে, হাঁটতে পারবে না, এটা ছাড়া উপায় নেই। আমি ভালো করে ভেবে দেখি তার কথা 16 আনা ঠিক। তাই আর রাগ না হয়ে চুপ করে থাকি। নিদ্র আমাকে নিয়ে প্রবেশ করে এক ডাক্তারের চেম্বারে। ডাক্তারের কথা মতো শুইয়ে দেয় আমাকে বেডের উপরে। ডাক্তার একটু চেক করে কিছু পরীক্ষা দেয় করার জন্য। তারপর সেই রিপোর্টগুলো এনে তাকে দেখাতে বলে। নিদ্র আমাকে নিয়ে সব পরীক্ষা করে এবং রিপোর্ট নিয়ে এসে ডাক্তারকে দেখায়। ডাক্তার রিপোর্টগুলো দেখে বলে, ভাঙেনি, তবে হাড় ফেটে গেছে। এখন কি করতে হবে? আমি কাজগুলো করে দিচ্ছি, আপনি শুধু ঠিকমতো ওষুধ খাওয়াবেন আর যত্ন করবেন, খেয়াল রাখবেন যাতে কোনো মতেই তার পায়ে চাপ না পড়ে। নিদ্র মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। ডাক্তার এসে আমার পায়ের মধ্যে প্লাস্টার করে দেয়।
তার উপর ব্যান্ডেজ করে। সবশেষে নিদ্র তার বিল পরিশোধ করে দিয়ে আমাকে নিয়ে বের হয়ে আসে। আসার সময় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি অতশত না ভেবে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করি, আপনি কি কোনো কারণে চিন্তিত? নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়িতে উঠে বসতে বসতে বলে, তোমার শরীরের যে অবস্থা, গোসল না করে থাকা যাবে না। কিন্তু কিভাবে গোসল করবে? চিন্তাটা আমার মাথায়ও ধরে এবার। সত্যি তো, কিভাবে গোসল করব? নিদ্র মনোযোগ দিয়ে গাড়ি চালাতে থাকে। আমি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি একটা বিষয় দ্রুত সম্পাদন করতে যাচ্ছি, তোমার কি মত? আমি ভ্রু কুঁচকে বলি, কোন বিষয়টা? নিদ্র হাসি মুখে বলে, আমাদের ডিভোর্সে। দেখো, ভালোবাসার ছাড়া সংসার করা খুবই কঠিন। কখনো একতরফের ভালোবাসার সংসার হয় না। প্রথমে তুমি আমাকে ভালোবেসেছিলে ঠিক, কিন্তু কোনো কারণে আমি ভালোবাসতে পারিনি। কিন্তু এখন তুমি আমাকে ভালোবাসো, এভাবে থেকে দুজনের কষ্ট হচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছি না। বেশ ভালোভাবে নিদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কথাটা সে আসলেই বলছে না শয়তানি করে বলছে, কিন্তু তার মুখে শয়তানির কোনো চিহ্ন দেখতে পাই না। আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলি না। নিদ্র আবার বলতে শুরু করে, পত্রটা আমরা দুজনে মানি না, তাই না? তাহলে 8 মাস পর কেন? কয়েকদিন পরে হয়েছে ডিভোর্সটা। আমি সবকিছুর ব্যবস্থা করছি। আমি পুনরায় মাথা নাড়িয়ে হাবুডুবু উত্তর দেই। মনটা প্রচুর খারাপ হয়ে যায়। নিদ্র না আমাকে ভালোবাসে, তাহলে ডিভোর্সের কথা বলতেছে কেন? আমি কি ভুল করলাম তার প্রস্তাবে রাজি না হয়ে? নানা রকম চিন্তা এসে ভিড় করতে থাকে মনের মধ্যে। নিদ্র আবার বলে ওঠে, আমি আমাদের ডিভোর্স নিয়ে চমৎকার একটা প্ল্যান করেছি। আমরা ডিভোর্স পেপারে সাইন করব, একটা পার্টি করে। পার্টি হবে কক্সবাজারে। কেমন হবে বলো তো? আমি এবার কথা না বলে থাকতে পারি না। বেশ রেগেই বলি, ডিভোর্স কেউ ইচ্ছা করে বা মজা করে দেয় নাকি? এটা তো দুঃখের কথা, সুখের নয়। নিদ্র আমার কথা শুনে হো হো করে হেসে ফেলে। পরবর্তীতে আর কোনো কথা বলে না নিদ্র। এক পর্যায়ে গাড়ি এসে থামে বাসার সামনে। নিদ্র নিজে নেমে আমাকে না নিয়ে চলে যায়। আমি তাকে ডাকতে গিয়েও ডাকি না। মনের মধ্যে শত অভিমান জমে যায়। কে রেখে চলে গেল। আমি চুপ করে এক পা ঘুরিয়ে নামার চেষ্টা করি। এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় পড়ে। অবাক হয়ে মাথা তুলে তাকাই সেই ব্যক্তিটার দিকে। নিদ্র রেগে বলে, একা নামতে যাচ্ছিলে কেন? পড়ে গেলে কি হবে? আসলে তোমার কোনো কমন সেন্স নেই। এই বলে আমাকে কোলে তুলে নেয়। বাসায় প্রবেশ করে নিচে কেউ না থাকায় কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয় না আমাকে। নিদ্র আমাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এবার চিন্তা দেখা দেয় গোসল করা নিয়ে। নিদ্র বলে, আমি তোমাকে ব্যাথটবে বসিয়ে দিয়ে আসছি, তুমি গোসল সেরে নাও। আমি আর বেশি কিছু করতে পারবো না, কারণ কয়েকদিন পরে আমাদের ডিভোর্স। না। আমি বেশ চিন্তায় পড়ে যাই। আমার সামনে বসে থাকা নিদ্র যে চিন্তিত সেটা বুঝতে পারছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, না, এই অবস্থায় থাকতে পারবো না। আমি সাথে সাথে উত্তর দেই, পাগল নাকি? এই অবস্থায় থাকা যায়? যেভাবেই হোক গোসল করতেই হবে। নিদ্র উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য রওনা হয়। আমি তাকে পেছন থেকে ডেকে বলি, আচ্ছা মা বাসায় নাই, তাকে ডেকে দিন না। নিদ্র একটু স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমাকে বাসায় নেই, বুঝতে পারছি না কোথায় গেছে। যেটুকু আশা জন্মেছিল মনে হয় সেটাও উড়ে যায় মন থেকে। আমি পুনরায় চিন্তিত হয়ে পড়ি। নিদ্র ঘুরে এসে আমার সামনে বসে বলে, এক কাজ করি, আমি তোমাকে বাথটবে বসিয়ে দিয়ে আসি, পাটা তুলে দিয়ে। তুমি গোসল শেষ হলে আমাকে ডাকিব, আমি গিয়ে নিয়ে আসবো। আমি তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলি, কাপড় চেঞ্জ করবো কেমনে? নিদ্র অন্যদিকে মুখ করে বলে, আমি তো কয়েকদিন পর তোমার স্বামী থাকবো না, আমাদের ডিভোর্স হয়ে যাবে। শো, আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো। হঠাৎ লোকটা সব কিছু পরিবর্তন হলো কেমনে সেটা বুঝতে পারছি না আমি। সকাল অবধি যে লোকটা আমাকে ভালোবাসতো, বিকেলে সে ডিভোর্সের কথা বলছে। আমি অবাক হয়ে নিদ্রকে বলি, আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে ডিভোর্সের কথা বলছেন কেন? নিদ্র এবার আমার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলে, এক পক্ষের ভালোবাসায় সংসার হয় না, সংসার করার জন্য দুজনের ভালোবাসাটা প্রয়োজন। আমি ভালোবাসি, কিন্তু তুমি তো বাসো না। তুমি যদি ভালোবেসেই থাকো তাহলে বলো, গোসল করিয়ে নিয়েছি, ডিভোর্সও দেব না। তুমি কি আমাকে ভালোবাসো?
ওকে, আমি ছাদে যাচ্ছি। কি উত্তর দিব বুঝতে পারছি না আমি। নিদ্র যে আমাকে ভালোভাবেই প্যাচে ফেলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমার মুখ থেকে কি উত্তর বের হয় সেটা শোনার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি বেশ চিন্তায় পড়ে যাই কি বলবো। শেষমেশ মুখ ফুটে বলি, একটু সময় দেন। আমার কথা শুনে নিদ্র দাঁড়িয়ে পড়ে সাথে সাথে। তারপর নরম গলায় বলে, ওকে, আমি ছাদে যাচ্ছি, এসে কিন্তু তোমার উত্তর শুনবো। আমি তার দিকে তাকিয়ে বলি, আমাকে বাথরুমে নামিয়ে দিয়ে যান। নিদ্র বের হতে হতে বলে, উত্তর শোনার পরই সবকিছু করব। এই বলে হর হর করে রুম থেকে বের হয়ে যায় নিদ্র। সে বের হয়ে যাওয়ার আগে আমাকে বেশ বড় সড়ো একটা চিন্তার মধ্যে ফেলে দিয়ে যায়। আমি বসে বসে ভাবতে থাকি কি করব এখন। গোসল করা ছাড়া এই অবস্থায় থাকা অসম্ভব, কিন্তু গোসল করতে হলে যে কোনো একটা উত্তর দিতেই হবে। আমি এবার নিজেই নিজের মনকে প্রশ্ন করি, আচ্ছা আমি কি নিদ্রকে ভালোবাসি নাকি না? আবার নিজেই বলি, অবশ্যই আমি নিদ্রকে ভালোবাসি। প্রথম থেকেই তাকে ভালোবাসি আমি। তার উপর ক্রাশ খেয়েছি প্রথম দিনই। তাকে ভালোবাসি সেদিন থেকে। মাঝখানের মনের মধ্যে অভিমান জমেছিল, কিন্তু এখন তো সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসবো। তাহলে সংসারটাও নষ্ট হবে না, আর কেউ কষ্টও পাবো না। আমার উত্তর হবে হ্যাঁ। আমি এবার নিজের নোকিয়া 1200 ফোনটা বের করে নিদ্রের ফোনে কল দিই। সে কল ধরার সাথে সাথে আমি তাকে নিচে আসতে বলে কলটা কেটে দেই আর অপেক্ষা করি কখন সে নিচে আসে। এই মুহূর্তে দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই অনিক। আমি তাকে দেখে চমকে উঠি। ভেতরে ভেতরে ভয় পেয়ে যাই প্রচুর পরিমাণে। সে দরজাটা লাগাতে ধরলে বাহির থেকে কেউ তাকে ঠেলে ফেলে দেয়। বেশ খানিকটা দৌড়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। অনেক নিদ্রকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, তোদের ডিভোর্স কোন দিন? নিদ্র কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয়। তারপর অনেকের সামনে নিজের হাতটা তুলে বলে, এই তো সামনের মাসে, ওনার ভাড়া ভালো হলে ডিভোর্স। নিদ্রের কথা শুনে অনেক হেসে ওঠে। তারপর তার হাতটা নিদ্রের ঘাড়ের উপরে রাখতে ধরলে নিদ্র তার হাতটা ধরে ফেলে। তারপর বেশ চিল্লিয়ে বলে, ভাই হিসেবে মানতাম আমি, কিন্তু আজকের পর থেকে বাবার সাথে তুমি আমার কাছে মরে গেছো। এখন থেকে ভাববো আমার কোনো ভাই ছিল না। তুমি কিভাবে পারলে নিজের ছোট ভাইয়ের ঘরে খারাপ মতলব নিয়ে ঢুকতে? এই বলে নিদ্র অনেককে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর চিল্লিয়ে দারোয়ানকে ডাকে নিদ্র। দারোয়ান আসলে চিল্লিয়ে বলে, তোমাদের এমনি টাকা দেওয়া হয় নাকি অপরিচিত মানুষ বাসার ভিতরে ঢুকবে কেমন? আর একবার আসলে তোমাদের দুজনকে বের করতে হবে। এই বলে নিদ্র চলে আসে। দারোয়ান দুজন তাকে ধরে বাহিরে বের করে দেয়। বাহির থেকে অনেক চিল্লিয়ে বলে, কাজটা ভালো করলি না নিদ্র, তোকে দেখে নেব। নিদ্র কোনো কথা না বলে রুমের ভেতরে প্রবেশ করে। আমি ভয় ভয় চোখে তাকাই তার দিকে। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তার হাসি দেখে অনেকখানি ভয় চলে যায় আমার মন থেকে। নিদ্র আমার সামনে বসে বলে, বলো এখন। আমি চোখ বন্ধ করে বলতে শুরু করি, আমি আপনাকে ভালোবাসি। আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন সারা জীবন? এই বলে আমি চোখ খুলে ফেলি। লজ্জা নিয়ে তাকাই নিদ্রের দিকে। তার উত্তর শোনার জন্য তাকাই তার মুখের দিকে। নিদ্র বেশ শান্ত গলায় বলে, দেরি করে ফেলেছো, ডিভোর্স পেপার রেডি, আর আমরা পরশু কক্সবাজার যাচ্ছি। কথাগুলো আগে বললেই আজ এই দিনটা দেখতে হতো না। এই বলে নিদ্র উঠে দাঁড়ায়। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। কি বলবো বুঝতে পারছি না, ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, পার্টিতে আমি আমার সব ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তুমি কি কাউকে ইনভাইট করবে? দেখতে আমি এবার বেশ রেগে বলি, ফাজলামো করেন আমার সাথে? ডিভোর্স দিবেন তাও আবার পার্টি করে? শয়তানের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করছেন আপনি। নিদ্র মুচকি হেসে বলে, দেখতে পাবে। আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যাই। নিদ্র কি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চলেছে নাকি আমার সাথে মজা করছে? মনে তো হচ্ছে না মজা করছে। আমি তার দিকে তাকিয়ে করুণ গলায় বলি, আমি গোসল করব কেমনে? নিদ্র রুম থেকে বের হতে হতে বলে, মা রহিমকে পাঠিয়ে দিচ্ছি। আমি চিল্লিয়ে বলি, আপনি যে বললেন মা রহিমা খালা কেউ নেই। নিদ্র দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলেছি আপনার উত্তরটা শোনার জন্য, কিন্তু দেরি করে ফেললে। মিনিট আগে উকিল কল দিয়ে বললো সব রেডি, বাদ দিন, 2 দিন পর ডিভোর্স। ওকে?
এই বলে নিদ্র চলে যায়। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি তার যাওয়ার দিকে। আমার এখনো মনে হচ্ছে যে সে মজা করছে। ওয়েট, রুষাকে ফোন দিই, সে জানবে সবকিছু আমার মনে হয়। কিন্তু রুষাকে কল করে এক তাজ্জব খবর পাই। কি করব এখন বুঝতে পারছি না। আমি নিদ্রের প্ল্যানটা সম্পর্কে আগে থেকে জানার জন্য রুষাকে ফোন দিই। কয়েকবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে সে। আমার নাম্বারটা মনে হয় সেভ করা ছিল তার ফোনে, তাই আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। রুষার সাথে কথা বলতে শুরু করি বিভিন্ন বিষয় নিয়ে। কথায় কথায় তাকে জানাই আমাদের কক্সবাজার যাওয়ার কথাটা। রুষা আমাকে অবাক করে দিয়ে বলে, নিদ্র তাকে কক্সবাজারের পার্টির কথা বলেছে, তবে সেটা কিসের পার্টি সেটা বলে। রুষার কাছ থেকে এর থেকে বেশি কিছু জানতে পারি না। অবশেষে তাকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দেই। হতাশ হয়ে বসে থাকি বিছানার মধ্যে। নিদ্রের কথাটা কি সত্যিই হবে নাকি? এই মুহূর্তে রুমে প্রবেশ করে মা আর রহিমা খালা। মা আমার সামনে এসে বসে পড়ে। আমার ব্যান্ডেজটার দিকে তাকিয়ে বলে, কেমন করে হলো এরকম? নিদ্র আমাকে কিছুই বললো না। আমি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলি, পড়ে গেছিলাম, সমস্যা নেই, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মা সাথে সাথে বলে, তাই যেন হয়। মা এবার আমার দিকে তাকিয়ে বলে, নিদ্র তো বললো আমরা নাকি কয়েকদিনের মধ্যে কক্সবাজারে যাচ্ছি সবাই মিলে, সেখানে একটা পার্টি হবে। আমি খানিকটা আগ্রহ নিয়ে বলি, কিসের পার্টি বলেছে? মা মাথা নাড়িয়ে বলে, না, শুধু বলেছে পার্টি হবে। এই বলে রহিমা খালাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় মা। আমি হতাশ হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কারো কাছ থেকে কোনো প্রকার তথ্য পাওয়া গেল না। এই মুহূর্তের দরজার কাছে দেখা যায় নিদ্রের চাঁদ বদনখানা। আমি তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি। সে হাসি মুখে এসে আমার সামনে বসে। আমি তাকে কিছু বলতে যাব, তার আগেই সে বলে ওঠে, কোনো প্রকার তথ্য কিংবা উপাত্ত জোগাড় করা দরকার নেই। পার্টিটা ডিভোর্সে, আর পরশু আমরা রওনা হব যদি তোমার প্রবলেম হয়। দেখো, আমি এবার জোর করে বলি, এখন তো আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, তাহলে আলাদা হতে যাচ্ছেন কেন? কেন দুজনের ভালোবাসাকে কবর দিতে চাচ্ছেন বলেন? আমার কথার উত্তর দেন। নিদ্র আমার সব কথা ধৈর্য সহকারে শ্রবণ করে এবং বোঝে। তারপর বেশ গম্ভীর গলায় বলে, দেখো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তুমি তোমার মত জানাতে দেরি করেছ। আমি ডিভোর্সের সবকিছু তৈরি করেছি, তাই সরি। আর সব ভালোবাসা পূর্ণতা পায়নি, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতায় থাকে। আমি নিদ্রের দিকে তাকিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করি সে মজা করছে কিনা, কিন্তু তার মুখে সেরকম কোনো চিহ্ন দেখতে পাই না। নিদ্র আবার বলতে শুরু করে, দুজন দুজনকে ভালোবাসি ঠিকই, কিন্তু এখন আর একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি নিদ্রের কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে যাই। পাগল হয়ে গেল নাকি লোকটা? ভালোবাসে বলছে, আবার বলছে একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি কি বলবো বুঝতে পারছি না। নিদ্র উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আমার দিকে তাকিয়ে বলে, একটু ঘুমিয়ে নাও, আরাম পাবে। এই বলে সে শুয়ে পড়ে। আমার এখনো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। চোখের কোণে পানি চলে এসেছে। আমি বুঝতে পারছি না আমি কেন কাঁদছি। এখনো বিশ্বাস হচ্ছে না নিদ্র সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চলেছে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে নিদ্রের সেই প্রপোজের দৃশ্যটা। আমি আস্তে আস্তে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ি। নিদ্র কি করতে চলেছে এই ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি আমি। নিদ্রের গা ঝাঁকানিতে ঘুম ছুটে যায় চোখ থেকে। আমি চোখ খুলে দেখি নিদ্র একটা ভাতের প্লেট নিয়ে আমার সামনে বসে আছে। আমি আস্তে করে উঠে বসি। নিদ্র আমার মুখের সামনে ভাতের লোকমা ধরে বলে, খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। আমি নিদ্রের এগিয়ে দেওয়া লোকমাটা মুখে না নিয়ে অন্যদিকে মুখ করে বলি, কয়েকদিন পরই তো দুজনে আলাদা হয়ে যাব। তাহলে আমাকে এত মায়ায় জড়াচ্ছেন কেন? কেন নিজের প্রতি এত আকৃষ্ট করাচ্ছেন? আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে নিদ্র। আমি অবাক হয়ে তার হাসির কারণ বোঝার চেষ্টা করি। নিদ্র তার লোকমাটা আমার দিকে দিয়ে সরিয়ে প্লেটে রাখে। তারপর নতুন করে ভাত তুলে আমার মুখের সামনে ধরে। আমি অন্যদিকে মুখ করলে নিদ্র বলে ওঠে, দেখো, তুমি যদি আরেকটু আগে বলতে তাহলে এরকমটা হতো না। আমি নিদ্র চৌধুরী, একবার যেটা বলি সেটাই করি। আমি আমার মুখ দিয়ে উকিলকে বলেছি, এখন যদি কথা ঘুরিয়ে নিই
তাহলে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। আমি তার দিকে করুণ চোখে তাকিয়ে বলি, মান সম্মানটাই কি একটা সম্পর্কের চেয়ে বড়? আপনার এই কথাটার জন্য দুজনের ভালোবাসা কবর দিতে হচ্ছে। নিদ্র জোর করে লোকমাটা আমার মুখে পুড়িয়ে দেয়, তারপর কড়া গলায় বলে, এসব কথা বাদ দাও, ভাতটা খেয়ে নাও। আমি কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে খেতে শুরু করি। নিদ্র সমান তালে আমাকে ভাত খাওয়াতে থাকে। ভাত খাওয়া শেষ হলে সে পানির গ্লাস আমার দিকে এগিয়ে দেয়। আমি পানি খেয়ে শেষ করলে সে ওষুধ ধরিয়ে দেয় আমার হাতে। আমি ওষুধ খেয়ে পুনরায় শুয়ে পড়ি। নিদ্র এটো প্লেটটা রাখার জন্য বাহিরে বের হয়ে যায়। আমি সমান তালে তার যাওয়ার পথের দিকে চেয়ে থাকি। নিদ্র বের হয়ে যায় রুম থেকে, কিন্তু আমি সেদিক থেকে চোখ সরাতে পারি না। নিদ্র প্লেট রেখে ফিরে আসলেও আমার দৃষ্টি সেদিক থেকে সরে না। নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। আমি এবার চোখ তুলে তাকাই তার দিকে, নিদ্র আমার দিকে তাকায়। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখের মধ্যে এক অন্যরকম চাহনি। আমি করুণ গলায় নিদ্রের দিকে তাকিয়ে থেকে বলি, প্লিজ আমাকে ডিভোর্স না দিলে হয় না? আমার চাহনি থেকে নিদ্র খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। সে আমার হাত দুটো ধরে বলে, হ্যাঁ, কিন্তু তুমি আগে বললে হতো। তার উত্তর শুনে আমার খুব রাগ হয়, সাথে অভিমানও। যাই হোক, ডিভোর্স আর বলবো না। আমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ি। নিদ্র হাসতে হাসতে আমার উপর শুয়ে পড়ে। তার হাসির কারণটা বুঝতে পারি না। সে হাসতে হাসতে বলে, তুমি ভাবছো আমি তোমাকে মিথ্যা বলছি? আমি তোমাকে মিথ্যা বলি। নিদ্রের কথা শুনে আমি তাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ি। নিদ্র আর কোনো কথা না বলে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে বিরাট একটা ঘুম হওয়ার কারণে সহজে ঘুম চোখে ভরা দিতে চাচ্ছে না। আমার প্রবলেম এটা। এই প্রবলেমটা কি নিদ্রেরও হচ্ছে, নাকি সে ঘুমিয়ে পড়েছে? এই ভাবনা আমার মাথায় বেশ ভালোভাবেই চেপে বসেছে। শেষ পর্যন্ত আমি উঠে বসে পড়ি নিদ্র ঘুমিয়েছি কিনা জেগে আছে দেখার জন্য। আমি টেরা চোখে তাকাই নিদ্রের দিকে। সাথে সাথে নিদ্র উঠে বসে পড়ে। তার এভাবে বসে পড়ায় আমি বেশ চমকে উঠি। আমাকে এভাবে চমকে উঠতে দেখে নিদ্র হেসে ফেলে। মনের ভয় দূর করার জন্য আমি বুকের মধ্যে আলতো করে থুতু দিই। আমার কাণ্ড দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, তোমার কি ঘুমাচ্ছে না আমার মতো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি শুধু। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে নিজের গালে হাত রেখে বেশ চিন্তিত ভাব নিয়ে বলে, এখন কি করা যায় বলো তো? আমি মাথা নাড়াই শুধু। এটার একটা উত্তর যে আমি কিছু জানি না। নিদ্র আমার মাথা নাড়ানো দেখে বলে, চলো ছাদে যাই। কি বলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আমার ভাবনাটা ধরে ফেলে নিদ্র। সে তার হাত নাড়িয়ে বলে, দেখার কোনো কারণ নেই, আমি কোলে করে নিয়েছি। তার কথায় খুশি হতে পারি না, তবে বেজারও না। নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নেয়। হঠাৎ সবকিছু হয়ে যাওয়ায় বেশ অপ্রস্তুত ছিলাম আমি। সেই ঝোঁক সামলাতে বেশ সময় লাগে আমার। ততক্ষণে আমাকে নিয়ে ছাদে চলে আসে নিদ্র। সে আলতো করে আমাকে দোলনায় বসিয়ে দেয়, তারপর ধপ করে নিজে বসে পড়ে। জ্যোৎস্নার রাত থাকার কারণে চারদিকের সবকিছু উজ্জ্বলে দেখাচ্ছিল। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের আকাশটার দিকে। আমার দৃষ্টি কিন্তু আকাশের দিকে নয়, আকাশের চারটার আলো যেখানে পড়ছে সেদিকে। মানে আমার দৃষ্টি নিদ্র সাহেবের মুখটার দিকে। নিদ্র এবার আমার দিকে ঘুরে বসে। হঠাৎ এইভাবে ঘুরে বসায় আমি খানিকটা চমকে উঠি। তারপর নিজেকে ঠিক করে নিই মুহূর্তের মধ্যে। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, মিহি, আজকে রাতটা অনেক সুন্দর, তাই না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, কিন্তু মুখে কোনো কথা বলি না। আসলে এখন নিদ্রের সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। সব সময় ডিভোর্সের কথাটা মাথায় আসে। নিদ্র আবার বলতে শুরু করে, 2 দিন পর ঠিক এরকম একটা রাতে আমরা দুজনের থেকে আলাদা হব। চিরজীবনের জন্য আলাদা হয়ে যাব। কেমন লাগবে তোমার? আমাকে মিস করবে না? নিদ্রের এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। তার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে যাই। তারপর নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলি, মিস, অবশ্যই করব। নিদ্র সন্দেহের চোখে আমার দিকে তাকায়, তারপর ব্রু কুচকে বলে, তুমি তোতলাচ্ছ কেন? আমি আমতা আমতা করে আবার বলি, কই না তো, তোমার শুনতে ভুল হচ্ছে। নিদ্র এবার ঝুঁকে আমার বেশ কাছে চলে আসে। আমি খানিকটা ভয় পেয়ে যাই হঠাৎ এরকম কাছে আসার কারণে। নিদ্র ভ্রু নাচিয়ে
জিজ্ঞাসা করে, তুমি আমাকে তুমি করে বলছো কখন থেকে? দেখো, এখন এসব বলে লাভ নেই, তার চেয়ে তুমি আমাকে ভাইয়া বল। নিদ্রের কথা শুনে আমি সাথে সাথে চিল্লিয়ে বলি, ভাইয়া। নিদ্র তার ডান হাতটা নিয়ে আমার মুখটা চেপে ধরে বলে, ভাইয়া। কয়েকদিন পরে আমরা আলাদা হয়ে যাব, বলতে গেলে এখনই হয়ে গেছি, শুধুমাত্র সাইনটার কারণে হচ্ছে না। সো আগে থেকে প্র্যাকটিস করো ভাইয়া ডাকার, পরে সহজ হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এবার এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিই, তারপর বেশ রেগেই বলি, ফাসলামো শুরু করেছেন? নিজের বরকে কেউ ভাইয়া ডাকে? পাগল হয়ে গেছেন আপনি। অন্যদিকে অন্য কেউ এই কাজ করতে পারলেও আমি পারবো না, এই বলে আমি উঠে দাঁড়াতে যাই। আমার যে এক পা অকেজো সেটা ভুলেই গেছিলাম সেই সময়, ফলস্বরূপ ধপাস করে পড়তে গিয়ে বেঁচে যায়। নিদ্র নামক ব্যক্তিটা তার শক্ত হাত দিয়ে আমাকে চেপে ধরেন, তারপর নিমেষে কোলে তুলে নেন আমাকে। আমি তার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই। নিদ্র আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, রাখলে হুশ জ্ঞান সব কোথায় চলে যায় তোমার? এখনই পড়ে গেলে কি হতো? ও মাই গড, কত বড় বড় নখ, এখনই কেটে দিচ্ছিলে। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বলি, কিন্তু রাতে তো নখ কাটা যায় না। আমার দাদুমা বলতো রাতে নখ কাটলে গরিব হয়। নিদ্র আমার দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর হাঁটতে হাঁটতে বলে, এসব কথা বাদ দাও তো, এখন চিন্তা করো, এই নখগুলো না কাটলে যদি কাউকে লাগে তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো? হ্যালো। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। নিদ্র আমাকে নিয়ে রুমে পৌঁছায়, তারপর আস্তে করে আমাকে বিছানার উপর বসিয়ে দিয়ে নিচে বাহিরে যায়। আমি এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছি। ছেলেটার মনে কি চলছে আল্লাহ জানে। কাল বাদে পরশু আলাদা হব জেনে ওই রকম ব্যবহার করছে। সে কি বুঝতে পারছে না আমি আস্তে আস্তে তার প্রতি আরো দুর্বল হচ্ছি। এই মুহূর্তে নিদ্র একটা নীল কার্টান নিয়ে রুমে প্রবেশ করে, তারপর আমার সামনে এসে বসে পড়ে। সে আলতো করে আমার পাটা নিজের কোলে তুলে নেয় আর আঘাতপ্রাপ্ত পাটা সরিয়ে রাখে সে। তারপর গভীর মনোযোগ দিয়ে এক এক করে নখ কেটে দিতে শুরু করে। নিদ্র নখ কাটছে আর আস্তে আস্তে করে গান গাইছে। আমি টেয়ারা চোখে তার দিকে তাকাই। এমন সময় বেজে ওঠে নিদ্রের ফোনটা। নিদ্র বেশ বিরক্ত হয়ে ফোনটা তুলে নিয়ে কড়া গলায় বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কি বলে কিছুই শুনতে পারি না আমি। নিদ্র এবার আমার পাটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায়। আমি এবার সরাসরি তাকাই তার দিকে। নিদ্র রুমে হাঁটতে হাঁটতে বলে, ওকে, আমরা কালই রওনা দেবো, 5টা টিকিট ম্যানেজ করো তুমি। এই বলে নিদ্র ফোন কেটে দিয়ে আমার দিকে তাকায়। আমি তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলি, এত রাতে কাকে টিকিট কাটতে বললেন? নিদ্র পুনরায় আমার নখ কাটতে কাটতে বলে, কক্সবাজার যাওয়ার টিকিট, কালকে রওনা দেবো, এখন ঘুমাও। এই বলে নিদ্র আমার পাটা নামিয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আমার চোখে ঘুম চলে আসে, ঘুমিয়ে পড়ি আমি। জানি না নিদ্র কি করছে, ঘুমাচ্ছে নাকি না। পরের দিন সকালবেলা সবাই ব্যস্ত হয়ে পড়ে। নিদ্রের মা আমাকে রেডি করিয়ে দিয়ে যান। নিদ্র আমাকে ধরে নিয়ে গাড়ি অবধি যায়। কালকে মেডিসিন খেয়ে শোয়ার কারণে আজকে একটু হাঁটতে পারছি। এক এক করে সবাই বসে পড়ে গাড়িতে, চলতে শুরু করে গাড়ি। গাড়ি যতই এগোচ্ছে তত আমার মনের মধ্যে ভয় বাড়ছে। ডিভোর্সটা তাহলে সত্যিই হচ্ছে। নিদ্র এক মনে ড্রাইভ করে চলেছে, তার পাশে বসে আছে তার বাবা, কারের পেছনে আমি আর মা। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই এয়ারপোর্টে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় রুষা। সবাই একসঙ্গে উঠে পড়ি প্লেনের মধ্যে। কিছুক্ষণের মধ্যে প্লেন রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। প্লেনে আমার আর নিদ্রের সিটটা পাশাপাশি। আমাদের সামনের সিটটাতে বসে আছে নিদ্রের বাবা মা, তার পাশে রুষা ও একটা মেয়ে। মেয়েটাকে আমরা চিনি না কেউ। এক পর্যায়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে? বাসে আসলে সম্পূর্ণ একদিন লাগতো, আবার কষ্ট বেশি, তাই প্লেনের টিকিট কাটছি। টাকা যাক, কিন্তু টাইম কম হবে, ভালো না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, মুখে কোনো কথা বলি না। সত্যি বলতে খুব খারাপ লাগছে আমার। মাথাটা ব্যথা করছে প্রচুর পরিমাণে। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। আমি নিদ্রের দিকে না তাকিয়ে বলি, ডিভোর্সের পর কি আমাকে সেখানেই রেখে চলে আসবেন, নাকি আপনাদের সঙ্গে নিয়ে এসে পাঠিয়ে দিবেন? নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, নিয়ে আসবো, তোমার জামাকাপড়গুলো আছে না, সেগুলো পাঠিয়ে দেবো। আমি নিদ্রের মুচকি হাসিটা দেখার জন্য তার দিকে
ঘুরে বসতে চেষ্টা করি, কিন্তু সিট বেল্টটা বাধা হয়ে দাঁড়ায়। নিদ্র আমার অবস্থা দেখে বলে, পার্টিটা বেশ বড় হবে বুঝলে। নিদ্র চৌধুরী রিপোর্ট পার্টি বলে কথা, একটু আলোকসজ্জা না হলে চলে? বলো বলো কি বলবে। আমিও তো একটা দেখেছি, তুমি রেডি থেকো, রেডি করো তুমি। গাইস, প্রথমে আমরা আমাদের আসল কাজটা সেরে ফেলবো। আমি ডিভোর্স পেপারে সাইন করছি, ও সাইন করলেই শেষ। সবাই অবাক হচ্ছে না এই ভেবে বিবাহের জন্য পার্টি হয়, বাচ্চার ভাত মুখে পার্টি হয়, কিন্তু ডিভোর্সের জন্য পার্টি। আমি মাথা ঘুরিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে থাকি। নিদ্র আমার তাকানো দেখে শুধু একটা হাসি দেয়। আমি মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে কক্সবাজার পৌঁছে যাই আমরা। সবার সামনের সিট থাকায় সবার আগে প্লেন থেকে নামে রুষা, তারপর নিদ্রের বাবা মা, তারপর নিদ্র আমাকে ধরে আস্তে করে নামায় প্লেন থেকে। নিদ্রের বাবা একটা গাড়ি ডাকে, আমরা সবাই গাড়িতে উঠে বসি। গাড়ি এসে নামিয়ে দেয় একেবারে হোটেলের সামনে। আগে থেকে হোটেল বুক করে রাখার কারণে কোনো প্রকার সমস্যা হয় না নতুন করে। একজন লোক আমাদের রুম দেখিয়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হই আমার আর নিদ্রের রুম আলাদা দেখে। নিদ্র আমাকে আমার রুমে রেখে নিজের রুমে চলে যায়, রুষা চলে যায় নিজের রুমে। রুষার সাথে কথা বলে জানতে পারি তার বর আসবে কালকে। নিদ্র তার রুম থেকে কাপড় চেঞ্জ করে আমার রুমে চলে আসে। আমি বিছানায় শুয়ে ভাবছি সত্যিই তাহলে ডিভোর্সটা হচ্ছে। নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। একই সাথে ভেতরে প্রবেশ করে নিদ্রের বাবা মা। সবার শেষে নিদ্রের বাবা ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। তারপরে তারা দুজন এক এক করে বসে পড়ে সোফায়। আমি সোফা থেকে উঠে বসে পড়ি। নিদ্র পা তুলে বিছানার উপর বসে পড়ে। নিদ্রের বাবার নজর মেঝের দিকে, কিন্তু মায়ের নজর নিজের ছেলের দিকে। নিদ্র এবার তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, বলো কি বলবে। সাথে নিদ্রের বাবা বলে ওঠে, মিহিমা, আমাদের সত্যি খুব খারাপ লাগছে। নিদ্র আমাদের বলেছে পার্টিটা কিসের। দেখো, তোমাদের সংসার তোমরা না করতে চাইলে আমি কি করব বলো। নিদ্র তোমার সাথে থাকতে চায় না, তাই ডিভোর্স দিচ্ছে। আমরা দুঃখিত তোমার জীবনটা নষ্ট করার জন্য। এই কথা বলে নিদ্রের মাও। তিনি আমার গলায় একটা সোনার হার পরিয়ে দেন। তারপর আমার কপালে চুমু খেয়ে বলেন, তোকে নিজের মেয়ে মনে করতাম, কিন্তু আমি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বলি, থাক মা, আমিও তোমাকে নিজের মা মনে করতাম। মায়ের অভাবটা তোমাকে দিয়ে মেটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কপালে নেই। নিদ্রের মা আর বাবা দুজনের রুম থেকে বের হয়ে যায়। নিদ্র বের হয়ে যায় রুম থেকে। বের হওয়ার আগে বলে যায়, আমিও তো একটা দেখেছি, তুমি রেডি থেকো। আমি যতই নিদ্রকে দেখছি ততই অবাক হচ্ছি। ডিভোর্সের সময় অতটা খুশি সে। নিদ্রের বাবা মায়ের উপর প্রচন্ড রাগ হচ্ছে। আমার জীবনটা নষ্ট করে এখন সরি বলছে। আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকি। মনের মধ্যে অনেক কষ্ট ভিড় জমিয়েছে। বুকটা চিনচিন ব্যথা করছে। আমি মাথা তুলে পায়ের ব্যান্ডেজটার দিকে তাকাই। তারপর শোয়া থেকে আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। প্রথম চেষ্টা, আস্তে করে দাঁড়াতে পারি। অনেক কষ্টে এক পা খুঁড়িয়ে ব্যালকনিতে যাই। ব্যালকনিতে থাকা চেয়ারটায় বসে পড়ি থপ করে। এতক্ষণ আরাম করে বসে থাকা বুলবুলিটা উড়ে যায় ব্যালকনির কাছ থেকে। যাবার সময় কিচিরমিচির করে আমাকে অভিশাপ দিয়ে যায় তার আরাম নষ্ট করার জন্য। আমি এক পানে তাকিয়ে থাকি খোলা আকাশের দিকে। উপরে নীল আকাশ, নিচে সমুদ্র। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা জায়গায়। নিদ্র কিছু লোককে দিয়ে কাজ করাচ্ছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় তাকাই আকাশের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পায়। ছট করে মাথা ঘুরিয়ে সেদিকে তাকাই। রুমের ভেতরে প্রবেশকারী ব্যক্তিটিকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। অনেক দরজা বন্ধ করে দেয়। আমি চোখের পলকে উঠে দাঁড়াই চেয়ার থেকে। হঠাৎ উঠে দাঁড়ানোর কারণে প্রচন্ড ব্যথা পাই পায়ের মধ্যে। নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যাই। পলকের মধ্যে আমার সামনে এসে দাঁড়ায় অনিক। আমি উঠে দাঁড়ানোর আগেই আমাকে নাকে একটা রুমাল চেপে ধরে অনিক। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর আমার সাথে কি হয়েছে মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে বিছানার উপর আবিষ্কার করি আমি। নিজের কাপড় চোপড় সবকিছু ঠিকঠাকই রয়েছে। তাহলে অনেক আমার সাথে কি করলো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা রয়েছে। আমি বিছানায় শুয়ে থাকি সেই অবস্থায়। এমন সময় রুমে প্রবেশ করে নিদ্র আর রুষা। নিদ্র ভ্রু কুঁচকে তাকায় আমার দিকে। তার তাকানো দেখে ভয় পেয়ে যাই আমি। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তারপর রুষাকে উদ্দেশ্য করে বলে,
রেডি করো তুমি। রুষা এসে আমাকে রেডি করতে শুরু করে। আমি রুষার দিকে তাকিয়ে বলি, আচ্ছা পার্টিটা কালকে হওয়ার কথা ছিল না? রুষা মাথা নাড়িয়ে না বলে। আমি চুপ হয়ে বসে থাকি। রুষা আমাকে সাজাতে থাকে। আমার মনের মধ্যে একটাই চিন্তা, অনেক আমাকে অজ্ঞান করে কি করলো। রুষা আমাকে রেডি করে নিদ্রকে ফোন দেয়। নিদ্র এসে আমাকে নিয়ে বের হয় রুম থেকে। আমরা পৌঁছে যাই সেই স্টেজে। ও মাই গড, অনেক লোক এখানে। এত লোক আমি স্বপ্নেও আশা করিনি। নিদ্র আমাকে বসিয়ে রেখে মাইকের সামনে দাঁড়ায়, সবার উদ্দেশ্যে বলে, গাইস, প্রথমে আমরা আমাদের আসল কাজটা সেরে ফেলবো। আমি ডিভোর্স পেপারে সাইন করছি, ও সাইন করলেই শেষ। এই বলে নিদ্র আমার দিকে একটা কাগজ এগিয়ে দেয়, সেখানে বড় বড় করে লেখা ডিভোর্স পেপার। নিদ্র এই কথা বলার সাথে সাথে উপস্থিত সব মানুষ অবাক হয়ে নিদ্রের দিকে তাকায়। নিদ্র সবার তাকানো দেখে মুচকি হেসে বলে, সবাই অবাক হচ্ছে না এইভাবে। বিবাহের জন্য পার্টি হয়, বাচ্চার ভাত মুখে পার্টি হয়, কিন্তু ডিভোর্সের জন্য পার্টি, ডিভোর্স পার্টি। আজকের এই পার্টিটার মধ্যে দিয়ে ইতিহাস করে নাম লিখবো আমি। বড় বড় করে লেখা থাকবে নিদ্র চৌধুরীর নাম। নিদ্রের কথা শুনে এখন তাকে সম্পূর্ণ পাগল মনে হচ্ছে আমার। শুধু আমার না, স্টেজের নিচে বসে থাকা কিছু মানুষও যে তাকে পাগল ভাবছে সেটা বুঝতে কষ্ট হচ্ছে না আমার। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি, তারপর তুমি দেবে। আমি কি বলবো উত্তর খুঁজে পাই না। বাবা যে একটা পাগলের সাথে আমার বিয়ে দিয়েছে এটা মানতে কষ্ট হচ্ছে একটু। স্টেজের নিচের মানুষগুলো 20 থেকে 21 জন হবে। তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নাড়িয়ে বলি, ওকে। নিদ্র এবার একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয়। কাগজটার প্রথমেই বড় বড় করে লেখা আছে ডিভোর্স পেপার। নামটা দেখে আমি রীতিমতো ভরকে যাই। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে, সাথে মনের মধ্যে বাসা বাঁধে এক রাশ সন্দেহ। আমি বেশ অবাক হয়ে পেপারটার পাতাগুলো উল্টাতে থাকি আর নিদ্রের দিকে তাকাতে থাকি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার সন্দেহের কারণ হলো, আমার সামনে আমার অফিস কলিগের ডিভোর্স হয়েছিল এবং সেই পেপারটা আমি দেখেছিলাম। সেখানে এত বড় বড় করে ডিভোর্স শব্দটা লেখা থাকে না। আমি এবার বেশ মনোযোগ সহকারে পড়তে শুরু করি পেপারগুলো। স্টেজের নিচের মানুষগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। পেপারগুলোতে লেখা আছে ডিভোর্স পেপার। এত দ্বারা জনাবা মাহিমা চৌধুরীকে জানানো যাচ্ছে যে আজ থেকে নিদ্র চৌধুরীর সাথে তার সম্পর্ক আরো গভীর হলো। নিদ্র চৌধুরীর সব রকম বায়না আবদার রাখিতে বাধ্য হইবেন মাহিমা চৌধুরী, ইত্যাদি ইত্যাদি আরো অনেক লেখা ছিল। শেষ পৃষ্ঠায় সবার নিচে লেখা ছিল দুজনের স্বাক্ষর। সেখানে নিদ্রর সাইন দেওয়া আছে। আমি মাথা তুলে নিদ্রের দিকে তাকাই, তারপর এক এক করে তার বাবা মায়ের দিকে। সবার মুখে চওড়া হাসি বিরাজ করছে। আমার চোখে আনন্দের অশ্রু বইতে শুরু করে। আমি সাথে সাথে সাইন করে দেই পেপারটাতে। স্টেজের নিচে সবাই ভাবে আমাদের ডিভোর্স হয়ে গেল। নিদ্র মাইকের সামনে দাঁড়িয়ে বলে, গাইস, আপনারা ভাবছেন আমাদের ডিভোর্স হয়ে গেল কিনা? তাদের সন্দেহ দূর করার জন্য আমি এখন সবার সামনে বিকে প্রপোজ করব। নিদ্রের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। এতটা বেলজ্জ মানুষ কেমনে হয়? নিদ্র ভারী কি চাল নিয়ে আমার দিকে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে পড়ে। আমার দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে ধরে বলে, সারা জীবন আমার স্ত্রী হয়ে থাকতে রাজি আছো তুমি? আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে শুরু করে। মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরি নিদ্রকে। নিদ্র আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, পাগলি ভগবান, কান্না করো কেন? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতেই থাকি। সমুদ্র সৈকতে বেড়াতে আসা অধিকাংশ মানুষের দৃষ্টি আমাদের দিকে। অনেকে তো ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে স্টেজের নিচ থেকে কেউ একজন একটা ব্যাগ থেকে ছুরি মারে আমাদের দিকে। ব্যাগ থেকে কিছু ছবি বেরিয়ে আসে। নিদ্র আমাকে ছাড়িয়ে কৌতূহল নিয়ে ব্যাগটা তুলে নেয়। তারপর ছবিগুলো বের করে দেখতে থাকে এক এক করে। আমি লক্ষ্য করছি নিদ্র যত ছবিগুলো দেখছে ততই তার চোখ লাল টকটকে রং ধারণ করছে। তার এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায় আমি। কি আছে ছবিগুলোতে দেখার জন্য আগ্রহ জন্মায় আমার মধ্যে। ছবিগুলো দেখা শেষ করে চোখ লাল করে আমার দিকে তাকায় নিদ্র। তার কাছ থেকে ছবিগুলো নিজের দখলে নিই আমি। তারপর এক এক করে ছবিগুলো দেখতে শুরু করি। ও মাই গড, এগুলো কি? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কখন এসব হলো? কিভাবে হলো?
ছবিগুলো দেখা যাচ্ছে অনেক আমার উপরে শুয়ে আছে। পরের ছবিটাতে আমি অনেকের গালে চুমু খাচ্ছি। আমি বুঝতে পারছি না এসব কিভাবে হলো। ছবিগুলো দেখে আমার মাথা ঘুরতে শুরু করে, আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি ঢলে পড়ে যাই পেছনে থাকা চেয়ারটার মধ্যে। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। চোখ পিটপিট করে চারদিকে তাকিয়ে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে নিদ্র, তার বাবা মা। সবার চোখের মধ্যে রাগ স্পষ্ট। আমি অসহায় দৃষ্টিতে তাকাই সবার দিকে। আমার তাকানো দেখে রুম থেকে বের হয়ে যায় নিদ্রের বাবা মা। নিদ্র ধপ করে বসে পড়ে সোফায়। সে আমার দিকে তাকাচ্ছে না একবারের জন্য। আমি খানিকটা ভয় নিয়ে নিদ্রকে উদ্দেশ্য করে বলি, একটা কথা বলবো, শুনবেন? আমার এই কথাটা নিদ্রের পুষে রাখা রাগগুলো বের করে আনে। নিদ্র বেশ রেগে সাথে সাথে চিল্লিয়ে বলে, তুমি কি বলবে? ছি, আমি ভাবতে পারছি না এসব। তোমরা দুজন যদি একই রকম হতে তাহলে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি উঠে বসে কান্না শুরু করে দেই। আমার কান্না নিদ্রের রাগ হালকা করে দেয়। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা তো শোনেন। নিদ্র ব্রু কুচকে তাকিয়ে বলে, কি বলো? আমি নিদ্রকে বলে দেই অনেক এসে কিভাবে আমাকে অজ্ঞান করেছিল। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে কেমন অবস্থায় আবিষ্কার করি সব। আমার কথা শুনে নিদ্রের মধ্যে এক অন্যরকম প্রতিক্রিয়া দেখতে পাই। নিজের ভাইকে বিশ্বাস করবে নাকি বউকে? তার চেয়ে বড় কথা, অনেক কক্সবাজারে আসলো কেমনে? কিন্তু ছবিগুলোতে তো এই রুমের মধ্যেই তোলা। নিদ্র বেশ চিন্তায় পড়ে যায়। কি করবে ভাবতে শুরু করে মনোযোগ সহকারে। এক পর্যায়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, তোমার কথা মিথ্যে হলে এবারে ডিভোর্স থেকে রক্ষা পাবে না। এই বলে নিদ্র সারা রুমটায় কি যেন খুঁজতে থাকে। এক পর্যায়ে তার চোখ আটকে যায় কোণের সিসি ক্যামেরাটার দিকে। সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমি একটু চিন্তায় পড়ে যাই এই ভেবে যে নিদ্র যদি ম্যানেজারকে টাকা খাইয়ে সেই সময়ের ফুটেজটা ডিলিট করে দেয় তাহলে আমি শেষ। আর না দিলে তো বেশ বেশ চিন্তায় পড়ে যাই আমি, কি হবে? শেষ হব না বেশ থাকবো? সিসিটিভি ফুটেজ চেক করার জন্য বাহিরে বের হয়ে যায় নিদ্র। একরাশ চিন্তা নিয়ে রুমেই বসে থাকি আমি। এক অজানা ভয় গ্রাস করে রেখেছে আমাকে। ভয়টা এই যে অনেক যদি টাকা খাইয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করায় তাহলে সারা জীবন নিদ্রের পরিবারের চোখে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকতে হবে। মনে প্রাণে আল্লাহকে ডাকছি যেন সব ঠিক হয়। এদিকে নিদ্র উপর থেকে নেমে ম্যানেজারের রুমে চলে যায়। ম্যানেজার তাকে দেখে বসতে বলে। নিদ্র ধপ করে চেয়ারের উপর বসে ফস করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে। নিদ্রের অবস্থা দেখে ম্যানেজার খানিকটা বিনয়ী গলায় বলে, স্যার, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? নিদ্র এবার এক দৃষ্টিতে তাকায় ম্যানেজারের দিকে। গোলাগোল চেহারা, মাথাটা ইয়া বড় একটা টাক, গাল দুটো ফুলকো লুচির মতো। বয়স 39-40 হবে। নিদ্র এভাবে তাকানোর ব্যাপারটা বেশ অস্বস্তি যোগায় তার মধ্যে। তাই পুনরায় বলে, স্যার, কিভাবে সহায়তা করতে পারি? লোকটা কথায় ঘোর কাটে নিদ্রের। কড়া দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলে, আজকে সিসিটিভি ফুটেজটা দেখতে চাই আমি। 202 নম্বর রুমে কে প্রবেশ করেছিল সেটা দেখতে চাই। ম্যানেজার নিদ্রের দিকে তাকিয়ে কম্পিউটার অন করে, তারপর চালিয়ে দেয় 202 নাম্বার রুমের সামনের ক্যামেরার দৃশ্য। নিদ্র বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকে সবকিছু। অনেকক্ষণ কেটে যায়, কেউ প্রবেশ করছে না রুমে। নিদ্র বেশ চিন্তিত হয় এই ভেবে মিহিকে তাকে মিথ্যা বলল। এই সময় হঠাৎ ক্যামেরায় দেখা যায় একটা মুখ। নিদ্র সাথে সাথে জুম করতে বলে ম্যানেজারকে। ম্যানেজার জুম করলে নিদ্র দেখতে পায় সেটা অনেক। বুঝতে বাকি রইল না কে সত্য আর কে মিথ্যা। ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বের হয় রুম থেকে। অনেক খুশি লাগছে তার, অনেক নাচতে ইচ্ছে করছে। তবেও রাগও হচ্ছে অনেকের প্রতি। প্রচুর রাগ দেখা হলে তার অবস্থা খারাপ করে দিবে এই প্রতিজ্ঞা নেয় নিদ্র। নিদ্র লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। এমন সময় হঠাৎ একটা ভাবনা মাথায় চেপে বসে নিদ্রের। কিন্তু এই ভেবে ভাবনাটাকে বিদায় করার সিদ্ধান্ত নেয় নিদ্র যে মিহিকে মিথ্যা বললে সে নিজের ক্ষতি করতে পারে। পরক্ষণে আবার মনে করে চোখে চোখে রাখবো তাকে। শেষ পর্যন্ত নিদ্র সিদ্ধান্ত নেয় মিহিকে মিথ্যা বলবে। আজকের রাতটা, কালকের দিনটা ইগনোর করবে মিহিকে, প্রচুর ইগনোর। পরবর্তী দিনে নিদ্রের জন্মদিন, সেদিন সে মিহিকে মেনে নেবে। সেদিন সম্পূর্ণ নিজের করে নেবে মিহিকে। এসব ভাবতে ভাবতে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় নিদ্র। আস্তে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে।
তাকে দেখে শোয়া থেকে উঠে বসি আমি। নিদ্র বেশ গম্ভীর মুখ নিয়ে সোফায় বসে পড়ে। তার মুখ দেখে আমার চিন্তা বেড়ে যায় হড়হড় করে। যেখানে কিছুক্ষণ আগে 40% ছিল সেখানে এখন 140% হয়ে যায়। আমি বেশ ভয় ভয় নিয়ে নিদ্রকে বলি, কি হলো? নিদ্র মাথা তুলে বেশ রাগী দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি আরো বেশি ভয় পেয়ে যাই। নিদ্র কড়া গলায় বলে, ছি, আই ডোন্ট বিলিভ দ্যাট, যে তুমি এত বাজে। তুমি কেন? তোমরা দুজনেই খুব বাজে। যদি তোমাদের প্ল্যান এরকমই, তাহলে শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করলে? কেন আমাকে তোমাদের মাঝে এনে কষ্ট দিলে? তার কথা থামিয়ে দিয়ে আমি কথা বলতে ধরলেই সাথে সাথে সে বলে উঠল, আর কিছু বলতে হবে না। সিসিটিভিতে আমি দেখেছি কোনটা সত্য কথা আর কোনটা মিথ্যা। ছি, আই হেট ইউ। ডিভোর্সটা হলেই ভালো হতো। এই বলে নিদ্র উঠে ওয়াশরুমে চলে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার যাওয়ার দিকে। শেষ পর্যন্ত নিদ্রও আমাকে ভুল বুঝলো, বিশ্বাস করলো না যে অনেক সত্যি এসেছিল এখানে। বুক ফেটে কান্না আসছে আমার। আমি সাথে সাথে শুয়ে বালিশটা চেপে কান্না করতে শুরু করি। এদিকে যে নিদ্র লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে সেদিকে খেয়াল নেই আমার। আমি মুখে বালিশ চাপা দিয়ে একাধারে চোখের পানি ফেলেই চলেছি। নিজেকে খুব একা লাগছে এই মুহূর্তে। কি করব বুঝতে পারছি না আমি। নিদ্র ওয়াশরুম থেকে বের হয়ে পুনরায় সোফায় বসে পড়ে। আমি মাথা ঘুরিয়ে তাকাই তার দিকে। নিদ্র একবার আমার দিকে তাকিয়ে তারপর অন্যদিকে তাকিয়ে বলে, ডিভোর্স হবে এবার। একবার ভুল করেছি, সেই ভুল দ্বিতীয়বার আর করবো না। নিদ্রের কথা শুনে আমি ম্লান হেসে বলি, একবার ডিভোর্সের কথা শুনে অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছি, কিন্তু আরেকবার ঠিক রাখতে পারবো না। আমার এই কথাটা শুনে ছট করে আমার দিকে তাকায় নিদ্র। আমি বুঝতে পারছি না আমি এটা কি বললাম, এটা কেমন কথা বললাম। কি করতে পারবো আমি? আত্মহত্যা? কিন্তু সেটা মহাপাপ। একালে সুখ না পেলেও পরকালে দুঃখ পেতে চাই না। মুখ বুঝে সারা জীবন সহ্য করব আমি, তবু আত্মহত্যা করব না। সেদিনের মতো ঘুমিয়ে পড়ি আমি। নিদ্র কোথায় ঘুমিয়েছে সেটা জানতে পারি না, আমি জানার চেষ্টাও করি না। পরের দিন একটু দেরি করে ঘুম ভাঙে আমার। তাড়াতাড়ি করে উঠে বসি আমি। চারদিকে তাকিয়ে নিদ্রকে খুঁজতে থাকে আমার চোখ দুটো। পর মুহূর্তে মনে পড়ে কালকের কথাগুলো। মনটা নিমেষে খারাপ হয়ে যায় আমার। আস্তে করে উঠে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশরুমে যাই। ফ্রেশ হয়ে বের হই। একেবারে বের হয়ে দেখি সোফায় বসে আছে নিদ্র। তাকে উদ্দেশ্য করে বলি, এই হোটেলের কি ছাদ আছে? থাকলে আমাকে একটু পৌঁছে দেবেন? নিদ্র বেশ খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বলে, ওকে, আসুন। এই বলে নিদ্র আমাকে নিয়ে এগোতে থাকে। লিফটে করে একেবারে ছাদে উঠে যাই আমরা। অনেক সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু। ছাদে উঠে নিদ্র আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে যায়। আমি আরেক দিকে এগোতে থাকি। এগোতে এগোতে একেবারে কোনায় যাই আমি। আর এক পা আগালেই মৃত্যু নির্ঘাত। এমন সময় পেছন থেকে কেউ এক টান দেয় আমাকে। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুইটা থাপ্পড় পড়ে আমার গালে। ব্যক্তিটার দিকে তাকিয়ে চমকে উঠি আমি। নিদ্র সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে নেয়, সাথে বলতে শুরু করে, আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে গেলে কাকে ভালোবাসবো বলো? আমি কিছু বুঝতে না পেরে মাথা তুলে বলি, মানে? এবার নিদ্র আমাকে জড়িয়ে ধরে প্রথম থেকে সব কাহিনী বলতে শুরু করে, কিভাবে অভিনয় করেছে সেটাও। সবশেষে আমি তাকে বলি, আপনি একটা বিরাট অভিনেতা মিস্টার নিদ্র, এটি কি আপনি জানেন? নিদ্র আমাকে জড়িয়ে ধরে বলে, দেখতে হবে না কারবার। আমিও এবার নিদ্রকে জড়িয়ে ধরে বলি, আমি আজ চলে গেলে কেমন হতো? নিদ্র আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এসে বলে, চলে যাবে? যেতে দিলে তো? চাইলে যেতে পারবে না, কারণ তুমি যে আবদ্ধ আমার মধ্যে, আমি আবদ্ধ তোমার মধ্যে। এই বাঁধন কখনো ভাঙবার না। সারা জীবন দুজন দুজনের মধ্যে আবদ্ধ থাকে। এই বলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় নিদ্র। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।